আশা করি আমাকে দেখা ও শোনা যাচ্ছে, তাই তো? কেউ একটু জানাবে হ্যাঁ আমাকে দাদা, দেখা ও শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। কিনা। বেশ বেশ, ঠিক আছে, বুঝতে পেরেছি, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। যদিও এই ক্লাসটা আমার নয়। শুভ সন্ধ্যা। হ্যাঁ, রাজা, শুভ সন্ধ্যা। হ্যাঁ, অবশ্যই তোমরা সবাই লোপামুদ্রার ক্লাসের জন্য, লোপামুদ্রার ক্লাস দেখবে বলে তোমরা এখানে এসছো। লোপামুদ্রারই ক্লাস হবে, ক্লাসটা আমার হবে না। আমি আজকে ছুটিতে, আমার ক্লাস আজকে হবে না। কিন্তু এবং পাত্র জেরাফের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে আমি স্বাগত জানানোর জন্য, শুধু এই ক্লাসটাকে শুরু করানোর জন্য, এটা আমাদের পেড ব্যাচের সেকেন্ড স্লটের প্রথম ক্লাস, যে কারণে এই ক্লাসটাকে আমরা শুরু করানোর জন্য আমি এসছি আর কি। আমার এখানে আসার এইটুকুই কারণ। তো পাত্র জেয়ারের অতিরিক্ত কথা বলা, মানে আমি সহ পাত্র জেয়ারের অতিরিক্ত কথা বলা আমরা পছন্দ করি না। আমাদের কাজ, আমাদের রেজাল্ট সকলের চোখের সামনে রাখা থাকে এবং সেটাই আমাদের প্রমাণ। মানে ফলে গাছের পরিচয়। শুধু যেটুকু দিয়ে শুরু করব, আজকে যেহেতু ব্যাচের প্রথম ক্লাস শুরু হচ্ছে, টিচারের একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেটা হচ্ছে যে মানে একটা বেসিক কাজই হচ্ছে যে মোটিভেশনটাকে বুস্ট করে রাখা ছাত্রছাত্রীদের, বিশেষত এরকম একটা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, যে কম্পিটিটিভ পরীক্ষায় ধৈর্য একটা বিরাট ব্যাপার হয়। তো সেই পরীক্ষার যখন আমরা প্রস্তুতি শুরু করছি বা শুরু করতে চলেছি, আমাদের কতগুলো বিষয় মোটিভেশন রাখাটা ভীষণ জরুরি। দেখো, আমরা সবাই হচ্ছে একটা লড়াইতে আছি, এবং আমি জানি অন্ততপক্ষে এখানে যারা উপস্থিত হয়েছে, এখানে যারা আছো, তাদের লড়াইটা ভাতার নয়, ভাতের লড়াই। তোমাদের সকলের জন্য আশা করব, অন্তত এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সকলের ক্ষেত্রে ব্যাপারটাই যে এই লড়াইটা ভাতার নয়, ভাতের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ওভারঅল একটা চোখড ব্যাপার হয়ে আছে, কোনো দিকে কোনো নিয়োগ নেই ইত্যাদি প্রভৃতি। তো তার একটা পলিটিক্যাল দিক আছে। আমরা সবাই, এক মিনিট, একটু ওয়েট করো, একটু, 1 মিনিট, হ্যাঁ, 1 মিনিট, একটা ওয়েট, একটু ওয়েট। তো আমাদেরকে এই মুহূর্তে একটা, আমরা আমরা শুরুটা করছি একটা, কথাগুলো কেটে যাচ্ছে, মানে সেটা কি সবারই জন্য হবার না কিন্তু না কথা দাদা, নয়। কথাগুলো কেটে যাচ্ছে না, আমার তো যাচ্ছে না। কথাগুলো কি সবারই কেটে যাচ্ছে, একটু জানাবে। ঠিক তো আছে, বেশ বেশ বেশ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটু লেফট করে গিয়ে আবার জয়েন করে যাও, আশা করি ঠিক হয়ে যাবে। তো আহ, আমরা বিশ্বাস করি যে তুমি শুরুটা করেছো বা শুরু করতে চলেছো একটা স্বপ্ন নিয়ে, একটাই মাত্র স্বপ্ন, একটাই মাত্র লড়াই। একবার বাজিমাত যদি করতে পারো, তাহলে এই বেকারত্বের সমস্যাটা ইমিডিয়েট কেটে যায়। যদি কেউ মনে করে থাকো যে, বা অন্ততপক্ষে শুনে থাকো যে আমাদের এই যত পিএইচডি তে যারা জয়েন করে তারা সবাই হয় পা চেটে অথবা টাকার বিনিময়ে কাজটা করে, তাহলে তোমরা সেটা ভুল জানো। তোমাদের সামনেই উদাহরণ রয়েছে লোপামুদ্রা। লোপামুদ্রা মোটামুটি জেআরএফ পাওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি, মানে অধ্যাপকদের দিক থেকে অফার পাচ্ছে। আমার কাছে মোটামুটি খবর আছে, এবং যেটুকু খবর আমি পেয়েছি তাতে অধ্যাপকদের থেকে অ্যাপ্রোচ পাচ্ছে, যাতে তাদের কাছে কাজটা করে। ওর তো কোথাও কোথাও কনফিউশন লাগছে, কাজটা আমি করবো কার কাছ থেকে। তো হ্যাঁ, কথাটা মিথ্যে নয়, কথাটা সত্যি। তোমরা যারা যাদের মনে হয় যে এই কথাটা বিশ্বাসযোগ্য নয়, তাদেরকে তো আমি আলাদা করে বিশ্বাস করাতে পারবো না। হ্যাঁ, তবে আজ থেকে
4 মাসের মধ্যে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করে দেখো, আমি তোমাদেরকে ঠিকই জানিয়ে দেবো যে লোপামুদ্রা কোথাও না কোথাও নিশ্চয়ই জয়েন করে গেছে। তো এখন বিষয়টা এই যে যোগ্যতার মূল্যায়ন হয়, যোগ্যতার মূল্যায়ন এর আগেও হয়েছে, যোগ্যতার মূল্যায়ন এর পরেও হবে। শুধু ব্যাপারটা এই যে তুমি তোমার যোগ্যতাটা দেখাতে পারছো কিনা। প্রত্যেকটা অধ্যাপক, প্রত্যেকজন অধ্যাপক চায় যে যাতে তাদের কাছে যারা কাজ করবে তারা যেন একটা ব্রাইট স্টুডেন্ট হয়। প্রত্যেকের কিন্তু এটাই চাওয়া থাকে। হ্যাঁ, কোথাও 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 কিছু দুর্নীতি অনীতি ঘটে না, সেটা হতে পারে না। দরকার একটা বছরের পরিশ্রম এবং সঠিক স্ট্র্যাটেজিতে পড়াশোনা করা, একটা মাত্র স্বপ্ন, যেটাকে দীর্ঘদিন ধরে লালন করেছো, আমি ধরে নিচ্ছি তোমরা দীর্ঘদিন ধরে লালন করেছো এই স্বপ্নটাকে। এই স্বপ্নটাকে যদি জিইয়ে রেখে, একটাই মাত্র স্বপ্ন, সেটাকে যদি সাকার করতে না পারো, সেটাকে যদি মূর্তি দিতে না পারো, তাহলে আলটিমেটলি দেখবে নিজেরাই আয়নার সামনে দাঁড়াতে পারছো না। আমার থেকে অনেকে বড় আছো এখানে, বড় আছেন, আমার থেকে অনেকে ছোটও আছো। আমি সকলকেই বলছি যে একটা জায়গায় আমাদেরকে ওই কিছুতে একটা করে দেখাতে হবে। আর আমরা যেটা ভাবি যে এই রাজ্যে কিছু নেই, কিচ্ছু হবে না, সেটা খুব বেশি দিন নয়। একটা মাত্র পরিবর্তন, তারপর দেখবে আবার যে কে সেই হয়ে যাবে। এরকম একটা অবস্থা সব সময় কখনো দেখেছো যে খারাপ দিন চলছে মানুষের? সব সময় খারাপ দিন চলছে এটা কখনো হতে পারে? কোনো মানুষের জন্যই হয় না। খারাপ দিন আসে, খারাপ দিন কেটে যায়, এই দিনটাও কেটে যাবে। তখন তোমাদেরই আফসোস হবে। ধরা যাক যে আমাদের কাছে আমাদের সঙ্গে পরিচিত অনেকে এমন আছে যারা নেট করে রাখতে পারেনি। সেটা আমার ব্যাচমেট হতে পারে, আমার পরিচিত অনেকে অনেকে কতজন আর করেছে। তো সেক্ষেত্রে এমন অনেকে আছে যারা নেট করে রাখতে পারেনি, এই যে ধর বা সেট করে রাখতে পারেনি। এই যে একটা দুম করে কলেজ সার্ভিস কমিশন বেরোলো, যাদের নেট আছে, যাদের জিআরএফ আছে, যাদের সেট আছে অ্যাটলিস্ট, তারা তো এটাতে বুঝতে পারবে। পাওয়া না পাওয়া এই সমস্ত অনেক পরের কথা, অন্তত তারা গিয়ে বুঝতে পারবে। হ্যাঁ, তারপরে আর এই যে পিএইচডির কাজটা বা সরি এই নেট পড়াশোনার ব্যাপারটা, এটা একটা লং টার্ম প্রসেস, সেটা জেনে নিয়েই এই পড়াশোনায় সকলের আসা উচিত। আজকের ভিশন নিয়ে তুমি এই কাজটা করবে না, আজকের ভিশন নিয়েই যদি তোমাকে কাজটা করতে হয়, তাহলে ব্যাংকিং আছে, আরো অনেক অনেক বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো তোমরা চাইলে করতে পারো। অধ্যাপনার কাজটা নিজেও ছোট নয় এবং সেটাকে পাওয়ার লড়াইটাও ছোট নয়, সেটা ছোট হতে পারে না। যে কাজটা যত বেশি, যে কাজটা যত বেশি সম্মানের, যে কাজটা যত বেশি তার পসিবিলিটিস, সেই কাজটা করা অনেক বেশি কঠিন, এটাই খুব স্বাভাবিক। তো আমি যেটা চাইবো, তোমরা যারা এখানে আছো, তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের ক্লাস ভালো লাগবে। বাকি তারপর আমি তো রয়েছি সঙ্গে, ক্লাসটার সঙ্গে আমিও থাকবো। তোমরা দেখো। আমি আর বক্তব্য বেশি বাড়িয়ে তোমাদের মোটিভেশনটাকে আর বুস্ট করতে চেষ্টা করব না। এবার বাকিটা সেলফ কনফিডেন্স এবং সেলফ মোটিভেশনে তোমাদেরকে চলতে হবে। তো আমি শেষ করলাম, লোপামুদ্রা শুরু করো। আচ্ছা, আমাকে দেখা আর শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। বেশ। আচ্ছা, আজকে আমি রবীন্দ্রনাথের দুটো ছোট গল্প পড়াবো, নিশীথে আর স্ত্রীর পত্র। তো ছোট গল্প দুটো পড়ানোর আগে আমাদের যে রবীন্দ্র সাহিত্যের ইউনিটটা আছে, এই রবীন্দ্র সাহিত্যের ইউনিটটা পুরোটাই একটা আউটলাইন করে দেওয়ার চেষ্টা করব। রবীন্দ্র সাহিত্যের বিভিন্ন যে জায়গাগুলো আছে, সেগুলো কিভাবে পড়লে বা নেটের জন্য কিভাবে পড়া উচিত, সেগুলো একটু আমি বলে দেব। আচ্ছা, নেটের সিলেবাসে আমাদের রবীন্দ্র সাহিত্যে দুটো নাটক আছে, অচলায়তন আর মুক্তধারা। তো নাটকের ক্ষেত্রে আমরা কি করব না, দুটো নাটকের ক্ষেত্রে গান আছে প্রচুর। নাটকের ক্ষেত্রে গান কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। দুটো নাটকের ক্ষেত্রে কোন অঙ্কে কোন দৃশ্যে কি গান রয়েছে এবং সেই গানগুলো কে গেয়েছে,
বা যদি একাধিক জন গেয়ে থাকে, কারা গেয়েছে। প্রথম লাইন শেষ লাইন শুধু নয়, গানের পুরো গানটাই আমরা কিন্তু মুখস্থ করব। এবং করব কি, খাতায় প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কদৃশ্য ধরে ধরে গানগুলো লিখে নেব। গান থেকে লাইন ধরে বা কে গেয়েছে বা গান থেকে লাইনের ক্রম, এই প্রশ্নগুলো কিন্তু প্রায়ই আসে। তো নাটকের ক্ষেত্রে গান একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেকটা অঙ্ক বা দৃশ্যের প্রথম সংলাপ কাকে দিয়ে শুরু এবং শেষ সংলাপ কাকে দিয়ে শেষ, এই দুটো আমরা খাতাতে একটা লিস্ট বানিয়ে নেব এবং মনে রাখবো। প্রশ্ন আসতেই পারে যে অচলায়তন নাটকের চতুর্থ দৃশ্যটি কার সংলাপের মাধ্যমে শেষ হয়েছে। তো এই জায়গাটা আমরা একটু নাটকের ক্ষেত্রে করে নেব। এবং নাটকের ক্ষেত্রে, রবীন্দ্র নাটকের ক্ষেত্রে যেই জায়গাটা সব থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে সংলাপ তুলে প্রশ্ন আসে এবং এই সংলাপটি কে বলেছে, যেটা সব থেকে বেশি গুলিয়েও যায়। তো আমরা যখন টেক্সট পড়বো, আমরা টেক্সটটাকে ভীষণভাবে খুঁটিয়ে পড়বো যাতে আমাদের সংলাপ না গোলায়। আর যদি মনে হয় যে কোনো সংলাপ গুলিয়ে যাচ্ছে, যেমন অচলায়তনের ক্ষেত্রে প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্র, প্রথম বালক দ্বিতীয় বালক, এই সংলাপগুলো কিন্তু ভীষণভাবে গুলিয়ে যায়। তো আমরা করবো কি, যেগুলো গুলিয়ে যাবে সেগুলো খাতাতে লিখে নেব যে এই সংলাপ আমার গুলিয়ে যাচ্ছে, এই সংলাপগুলো আমি একটু আলাদা করে পড়বো। এবং ইনফরমেশন তো আছে, তার জন্য টেক্সট ভীষণ ভালোভাবে খুঁটিয়ে পড়বো। যখন টেক্সট পড়ার সময় থাকবে না, তখন একটা ভালো নোটস, যার কাছে যা নোটস আছে সেগুলো আমরা পড়বো। এইভাবে নাটকটা রেডি করব। এবং যে কোনো রবীন্দ্র সাহিত্যের যে কোনো টপিকের ক্ষেত্রে সেই টপিকটা কোন পত্রিকায় কবে বের হচ্ছে, যদি কাউকে উৎসর্গ করা থাকে সেই বইটি বা সেই নাটকটি, সেই গল্পটি, সেই কাব্যগ্রন্থটি, সেটাও কিন্তু আমরা খুব ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, রবীন্দ্রনাথের নাটক গেল। এবার হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস। রবীন্দ্রনাথের দুটো উপন্যাস আছে, চতুরঙ্গ আর ঘরে বাইরে। তো চতুরঙ্গের কটা অঙ্ক, কটা দৃশ্য, এই ইনফরমেশন গুলো মনে রাখবো, প্রথমেই বললাম। চতুরঙ্গের ক্ষেত্রে করব কি, চতুরঙ্গের ক্ষেত্রেও গান আছে, বেশি নেই, একটাই গান আছে, গানটা একটু মনে রাখবো। এবং চতুরঙ্গের ক্ষেত্রে আমরা ঘটনার ক্রমগুলো একটু মনে রাখার চেষ্টা করব। ঘটনার ক্রম বলতে, যখন, আচ্ছা আমি প্রশ্নের উত্তর শেষে দিচ্ছি, আগে একটু বলে নিই। তো যখন টেক্সটটা পড়বো তখন দেখবো যে ঘটনাগুলো পরপর পরপর কোন সিকোয়েন্সে ঘটছে। গল্পটা যদি আমরা মনে রাখি তাহলে ক্রমের প্রশ্নগুলো কিন্তু করতে পারবো। এবং চতুরঙ্গের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই লাইন তুলে বলে কোন দৃশ্যে আছে, বা কয়েকটা লাইন সাজিয়ে বলে ক্রম সাজাও। চতুরঙ্গটা এইভাবে করলাম। এবার হচ্ছে চতুরঙ্গের দুজন চরিত্র, শচীশ আর শ্রীবিলাস, এদের দুজনের সংলাপ গুলিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো যে সংলাপগুলো মনে হচ্ছে যে এদের দুজনের আমার গুলিয়ে যাচ্ছে, সেইগুলো আমরা একটু খাতাতে নোট করে নিলাম। আর ঘরে বাইরের ক্ষেত্রে খুব একটা ক্রমের প্রশ্ন আসে না, আসতে পারে না এমনটা নয়, কিন্তু খুব একটা আসে না। ঘরে বাইরের ক্ষেত্রে বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে সংলাপ তুলে কে বলেছে। এখানে মাস্টার মশাইয়ের সঙ্গে নিখিলেশের সংলাপ কিন্তু গুলিয়ে যাওয়ার একটা ভীষণ পসিবিলিটি আছে। এবং বিমলার সঙ্গে সন্দীপের সংলাপ গুলিয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো যে সংলাপগুলো মনে হয় যে মনে রাখতে পারছি না, সেগুলো খাতায় লিখে নেব। এভাবে আমরা ঘরে বাইরেটা করব। এবার আসছি রবীন্দ্রনাথের ছোট গল্প। ছোট গল্প থেকে কিন্তু প্রশ্ন আসেই, যে কটা ছোট গল্প আছে কোন পত্রিকায় কবে বেরিয়েছে, প্রায়ই প্রশ্ন আসে, ভীষণ ভালোভাবে মনে রাখবোই। আরেকটা জিনিস মনে রাখবো যে কোন গল্প কোন ভাষায় লেখা, চলিত ভাষা না সাধু ভাষা। নেটে একবার প্রশ্ন এসেছিল হৈমন্তী গল্পটা কোন ভাষায় লেখা, শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন এসেছিল। তো সেটা মনে রাখবো। গল্পের ক্ষেত্রে টেক্সট ভীষণ খুঁটিয়ে পড়বো, ইনফরমেশন পড়বো। যদি দেখি কোথাও কোনো জায়গাতে পরপর পরপর ঘটনা ঘটছে, সেই জায়গাগুলো একটু ক্রম মনে রাখার চেষ্টা করব। আমি যখন টেক্সটগুলো পড়াবো তখন ক্রমের জায়গাগুলো তো বলে দেবই। তাছাড়াও যদি কোনো জায়গা তোমাদের মনে হয় পড়তে পড়তে, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করবো গল্পের ক্ষেত্রে। এবার আসছি কবিতা। কবিতা অনেকে ছেড়ে দেয়, তিনটে কাব্যগ্রন্থ আছে, পুনশ্চ, নবজাতক আর চিত্রা। আমি বলবো কবিতার জায়গাটা আমি অন্তত ছাড়িনি। কবিতার জায়গাটা আমরা প্রত্যেক দিনের একটা শিডিউলে রাখতে পারি, যে প্রত্যেকদিন আমরা 5টা করে কবিতা পড়ছি বা 2টো করে কবিতা পড়ছি, মুখস্থ করতে হবে না। শুধু কবিতার লাইন দিলে সেটা কোন কবিতার লাইন এইটুকু যেন আমি মনে রাখতে পারি। এবার হ্যাঁ, সব কবিতা যদি আমার তিনটে কাব্যগ্রন্থের নাও পড়তে ইচ্ছা করে, তো তাহলে আমরা কি করব না, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে বা একটা কি ধরনের কবিতা থেকে প্রশ্ন আসে সেগুলো দেখে কিছু কবিতার একটা লিস্ট বানাবো। আমি নিজে একটা লিস্ট বানিয়েছিলাম, সেটা আমি পরে তোমাদেরকে দিয়ে দেবো। সেই কবিতাগুলো যদি একটু করা যায়, ওগুলোই দেখা যায়, ওগুলো থেকেই প্রায় ঘুরে ফিরে আসে, সাজেশন না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রবীন্দ্র প্রবন্ধ। রবীন্দ্র প্রবন্ধের ক্ষেত্রেও টেক্সট পড়বো, কবে কোন সালে কোন পত্রিকায় বেরিয়েছে সেই জায়গাগুলো আমরা রবীন্দ্র প্রবন্ধের ক্ষেত্রে পড়বো। রবীন্দ্র প্রবন্ধের মধ্যে সংস্কৃত শ্লোক থাকতে পারে বা বিদেশি কবিতার অনুবাদ থাকতে পারে, সেগুলো কিন্তু ক্রম অনুযায়ী মনে রাখবো। যে
এই লাইনটা বা এই শ্লোকটা কোন প্রবন্ধের মধ্যে রয়েছে, বা এই প্রবন্ধে এই লাইনগুলোর ক্রম, সেই ক্রমগুলো দরকার হলে খাতায় লিখে নেব প্রবন্ধ ধরে ধরে, ঠিক আছে? এবং সেই জায়গাগুলো আমরা মনে রাখবো, ইনফরমেশন মনে রাখবো এবং টেক্সট পড়বো, ঠিক আছে? টেক্সট পড়ার কোনো বিকল্প নেই। আচ্ছা, আজকে আমি পড়াবো দুটো গল্প, নিশীথে আর স্ত্রীর পত্র। একটু ভিডিওটা অফ করছি। আচ্ছা, প্রথমে স্ত্রীর পত্র শুরু করছি। স্ত্রীর পত্র গল্পটা প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল সেই ইনফরমেশন গুলো আমরা একটু মনে রাখবো। স্ত্রীর পত্র গল্পটা প্রথম বেরিয়েছিল সবুজ পত্র পত্রিকায় শ্রাবণ 1321 বঙ্গাব্দে। এই ইনফরমেশন গুলো খুব জরুরি। আচ্ছা, স্ত্রীর পত্র বা নিশীথে এই গল্পগুলো কি সবার পড়া আছে, না পড়া নেই এমন কে কে আছে? একটু হ্যান্ড রেজ করলে ভালো হয়। দিদি পড়া আছে। আচ্ছা, সবারই কি পড়া আছে? পড়া নেই? দিদি আমার নিশীথে তো পড়া নেই। আচ্ছা, অনেক পড়া নেই, ঠিক আছে। আমি তাহলে ছোট করে প্রথমে গল্পটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে? একদম ছোট্ট করে, তারপরে যখন টেক্সট ধরে ধরে পড়াবো তখন তো গল্প আরো বেশি ডিটেলসে তোমরা জানবে, এবং কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো ধরিয়ে ধরিয়ে তোমাদেরকে আমি বলে দেবো। প্রথমে হচ্ছে, আচ্ছা, অনেকেরই পড়া আছে, অনেকেরই পড়া নেই। যাদের পড়া নেই এবং যাদের পড়া আছে তারাও আরেকবার শুনে নাও। যাদের পড়া নেই এবং যাদের পড়া আছে দুজনদের জন্যই বলছি। আচ্ছা, স্ত্রীর পত্র গল্পটা এটা কিন্তু আসলে একটা চিঠি। মৃণাল বলে একটি মেয়ে তার স্বামীকে এই চিঠিটা লিখেছে, এবং এই চিঠির মধ্যে কিন্তু একটা গল্প আছে। শুধু একটা গল্প না, একটা গল্প, একটা সামাজিক ব্যবস্থা, এবং একটা মেয়ে, এই যে মৃণাল, তার খোলস থেকে বেরিয়ে, বাড়ির বউয়ের খোলস থেকে বেরিয়ে তার নিজের আত্মপরিচয় খুঁজে পাওয়া, তারই কিন্তু এই গল্প। মৃণাল বলে একটি মেয়ে, খুব ছোটবেলায় তার বিয়ে হয়ে যায়। বিয়ে হয় তার একটি ধনী পরিবারের। মেয়ে কিন্তু গ্রামের মেয়ে, একদম তখন যেমন হতো, ছোট বয়সে 12 বছর বয়সে মৃণালের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরে তখন যে একটা সমাজ ব্যবস্থা, যে বাড়ির বউ মানে কি, রান্নাঘর, আঁতুড় ঘর আর ঠাকুর ঘর, এর বাইরে যে বাড়ির বউদের কোনো জীবন থাকতে নেই। তো মৃণালের শ্বশুর বাড়িতেও সেই ধ্যান ধারণাতেই মানুষ বিশ্বাসী ছিল। কিন্তু মৃণাল কিন্তু এরকম না। মৃণালের মধ্যে কিন্তু ছোটবেলা থেকেই একটা বিদ্রোহ ছিল। সে ছোটবেলা থেকেই নিজের একটা পরিচয় খুঁজে বের করতে চেষ্টা করতো। তো বিয়ে হয়ে যাওয়ার পরে সে কিন্তু এই শ্বশুরবাড়ির সমস্ত কিছু মেনে নেয়নি, যার জন্য শ্বশুরবাড়ির লোকজন খুব চিরেই তাকে অপছন্দ করতে শুরু করে। তো মৃণাল তখন শ্বশুরবাড়ির গরু, কখনো ভেড়া, এই সমস্ত পশু পাখিদেরকে নিয়ে মৃণাল থাকতে শুরু করে। মৃণাল কবিতা লিখতো, কিন্তু সেটাও সে না সবার সামনে লিখতে পারে না। মৃণাল লুকিয়ে, এবং এই যে সংসার, এই খাতা কলে, ওই কবিতার খাতাটাই কিন্তু ছিল মৃণালের একমাত্র মুক্তির জায়গা। এখান থেকে প্রশ্ন এসেছিল যে মৃণালের মুক্তির জায়গা, একমাত্র মুক্তির জায়গা কোনটা? মৃণাল লুকিয়ে কেন কবিতা লিখতো? তখনকার দিনে মেয়েদের তো এমনি পড়াশোনা করা যেত না। এই যে শ্বশুর বাড়িতে মৃণাল নিজের মনের কথাগুলো বলতে পারতো না, কিন্তু কবিতা মানে কি, আমার মনের কথা ফুটিয়ে তুলছি, সেজন্য লুকিয়ে লিখতে হতো। মৃণালের একটি বড় যা ছিল, সে কিন্তু মৃণালের মতন না, তার মধ্যে নিজের আত্মপরিচয় খুঁজে নেওয়ার তাগিদ, এই বিষয়টা কিন্তু তার মধ্যে একদমই ছিল না। তো মৃণালের চরণ চরণ, তো তার একটি বোন যার মা মারা যায়, মানে দুজনেরই মা, মৃণালের বড় জায়ের মা মারা যায়, বিধবা মা। সেই বোনটির নাম হচ্ছে তার তো ভাড়া হয় না, হয় না। একে তো গরিব একটা মেয়ে, সহায় সম্বলহীন মেয়ে, তার উপরে কালো, দেখতে খারাপ। আচ্ছা, কথা কি সবার লোকমুদ্রা, কাটছে, তুমি সবার জন্য, ভিডিওটা না অফ শোনা করে দাও, যাচ্ছে? ভিডিওটা অফ করে দাও, তাহলে কথা পরিষ্কার শোনা যাবে। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? ঠিক আছে। তো বিন্দু সেখানে আসে, ঠিক আছে। বিন্দু সেখানে আসে এবং বিন্দুকে মৃণালের শ্বশুরবাড়ির লোকজন একদমই পছন্দ করে না। লোকজন পছন্দ করছে না, সে একে গরিব, তার উপরে দেখতে খারাপ। দেখতে খারাপটা যে যদিও তখনকার মানদণ্ড, সেই মানদণ্ড যে এখনো খুব একটা পরিবর্তন হয়েছে এমনটা নয়। কিন্তু মৃণাল কিন্তু তাকে ওরকম দুচ্ছাই করতে পারে না। মৃণাল বিন্দুকে ভালোবাসে, মৃণাল বিন্দুর জন্য আলাদা একটা দাসী রাখে। কিন্তু
মৃণালের যে বড় যার নিজের বোন, সে কিন্তু নিজের বোনকে সেভাবে ভালোবাসতে পারে না। কেন পারে না? ওই যে সে পাতিব্রত্য তার মধ্যে আছে, সে সতী স্ত্রী। কিন্তু তার যদি সেই সংসারে কোনো জায়গা থাকতো, তাহলে তো সে পারতো নিজের বোনকে বোনের মতন রাখতে, দাসীর মতন না রাখতে। যাই হোক, মেয়েটি থাকে এবং মৃণালের সঙ্গে তার একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে, একটা স্নেহের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। বিয়ে ঠিক হয় কোনো কিছু না দেখে, না দেখে বা ছেলের বাড়িতে না গিয়ে, কোনো কিছু না জেনেই বিন্দুকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো বিন্দুকে বিয়ে দেওয়ার পরে বিন্দু কয়েকদিন পরেই আবার মৃণালের কাছে ফিরে আসে, মৃণালের বাড়িতে। জানা যায় বিন্দুর স্বামী পাগল এবং সেটা লুকিয়ে বিন্দুকে বিয়ে দেওয়া হয়েছিল। সেটি জানতে পেরে বিন্দু আবার চলে আসে, কিন্তু তারপরে বিন্দুর মৃণালের বাড়িতে ঠাঁই হয় না। বিন্দু দেখতে পায় যে মৃণাল তাকে বাঁচাতে গিয়ে মৃণাল নিজেই শ্বশুরবাড়িতে সমস্যায় পড়ছে, বিন্দু আবার চলে যায়। এরপরে বিন্দু দ্বিতীয়বার আবার একবার পালিয়ে আসে, তখনও সেখানে তার ঠাঁই হয় না। তো মৃণাল ঠিক করে না বিন্দুকে সে বাঁচাবে, সে বিন্দুকে পুরীতে নিয়ে যাবে। মৃণাল তার ভাই শরতের সঙ্গে আলোচনা করে এবং বিন্দুকে পুরীতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ঠিক করে, ট্রেন ঠিক করে। এমন সময় শোনা যায় যে বিন্দু গায়ের কাপড়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। আচ্ছা, বিন্দু মারা যায় এবং মৃণাল, এই যে একটা মৃত্যু, এই একটা মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু মৃণাল যে খোলসের মধ্যে এতদিন ছিল, মেজ বউয়ের খোলস, সেটা ছেড়ে কিন্তু মৃণাল বেরিয়ে আসে এবং সে আর এই সংসারে থাকে না। বিন্দু মারা যায় এবং মৃণালও কিন্তু পুরীতে চলে যায় সারা জীবনের জন্য, তার সংসার সবকিছু ত্যাগ করে। আর তখনকার দিনে এই সংসার ত্যাগ করে চলে যাওয়া, এটা কিন্তু এতটাও সহজ বিষয় ছিল না। তখনও কিন্তু ডিভোর্স আইন হয়নি, ডিভোর্স বলে কিছু ছিল না। তো মৃণাল চলে যায় এবং পুরীতে গিয়ে সে তার স্বামীকে যে চিঠিটা লিখছে এবং এই সমস্ত ঘটনা সেখানে লিখছে, এবং সে কিভাবে মেজ বউ থেকে বিন্দুর মৃত্যু, একটা মৃত্যুর মাধ্যমে কিভাবে সে স্বতন্ত্র মৃণাল হয়ে উঠেছে, সেই গল্পটাই কিন্তু এই স্ত্রীর পত্রের আকারে মৃণাল লিখছে। আচ্ছা, এবার আমি টেক্সট ধরে ধরে পড়াবো এবং বলতে থাকবো যে কোন জায়গাগুলো তোমরা নেটের জন্য মার্ক করবে। আচ্ছা, বলেছি স্ত্রীপত্র গল্প সবুজ পত্রে শ্রাবণ 1321 বঙ্গাব্দে বেরিয়েছে। হেনরি গিবসনের ডলস হাউস নামে একটা নাটকের 1321 বঙ্গাব্দে শ্রাবণী সবুজ পত্রে স্ত্রীর পত্র গল্পটা প্রথম বেরোয়। ঠিক আছে, হেনরি গিবসনের ডলস হাউস নামে নাটকের সঙ্গে স্ত্রীর পত্র গল্পটার মিল আছে এমন কেউ কেউ কোনো সমালোচক বলেছেন। ঠিক আছে, ডলস হাউসের কথা তোমরা আমাদের সিলেবাসে থাকায় আর একটা প্রবন্ধেও পাবে। বলতে পারবে কোন প্রবন্ধে ডলস হাউসের কথা আছে? পারিবারিক নারী সমস্যা। একদম একদম। আচ্ছা, যদি পরে সময় থাকে আমি ডলস হাউসের গল্পটা ছোট্ট করে বলবো, কিন্তু এখন টেক্সটটা আগে, স্ত্রীর পত্র টেক্সটটা আগে বলি। তো এই নাটকটার সঙ্গে এই স্ত্রীপত্রের মিল আছে না, অনেক সমালোচকের মত, তো সেটা পরের কথা। আচ্ছা, স্ত্রীপত্র শুরু হচ্ছে শ্রী চরণ কমলেশু। চিঠির ফর্ম আমরা মনে রাখবো, প্রথমে কি আছে, শ্রী চরণ কমলেশু। এখানে কিন্তু অন্য শব্দও দিয়ে দিতে পারে যে স্ত্রীপত্র শুরু হচ্ছে শ্রী চরণেশু দিয়ে, সেটা কিন্তু অশুদ্ধ হবে। তো প্রত্যেকটা লাইন কিন্তু আমরা এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো। আচ্ছা, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। তো কি কত বছর মৃণালের বিয়ে হয়েছে? না, 15 বছর মৃণালের বিয়ে হয়েছে। প্রশ্ন আসতেই পারে। সে এখন শ্রীক্ষেত্র মানে পুরীতে এসে তার স্বামীকে চিঠিটা লিখছে। নিচের দিকে আছে দেখো, আমি তোমাদের মেজ বউ। তাহলে মৃণাল কি না মেজ বউ? সেজ বউ, ছোট বউ, বড় বউ কিন্তু নয়। আচ্ছা, আজ 15 বছর পরে সে কোথায় দাঁড়িয়ে তার স্বামীকে চিঠি লিখছে? না, সমুদ্রের ধারে দাঁড়িয়ে। এবং এই যে চিঠিটা লিখছি, তোমাদের মেজ বউয়ের চিঠি নয়, ওই যে খোলস ছেড়ে সে মৃণাল হয়ে উঠেছে। আচ্ছা, ছোটবেলায় মৃণালের একটা অসুখ করেছিল। ঠিক আছে, সেটা হচ্ছে সান্নিপাতিক জ্বরে পড়ি। সান্নিপাতিক জ্বর কি? সান্নিপাতিক জ্বর মানে হচ্ছে টাইফয়েড। মৃণালের একটি ভাই ছিল ছোটবেলায়, এখানে দেখো আছে। তো মৃণালের ভাই আর মৃণাল দুজনে কিন্তু একই সঙ্গে জ্বরে পড়ে, কিন্তু সেখানে মৃণালের ভাই মারা যায় এবং মৃণাল বাঁচে। এবং এখানে যুক্তিটা কি দেখো, পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো মৃণাল মেয়ে কিনা তাই ও বাঁচলো, বেটা ছেলে হলে কি রক্ষা পেত? চুরিবিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। মানে মেয়েদের জান কই মাছের, তাই তার আদর হয় না। কিন্তু ছেলে তো সোনার আংটি, ছেলে দামি, ছেলে হলেই দামি হলো, সে যেমনই হোক। এই যে সমাজের একটা ধারণা।
আমাদের মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলার জন্যই চিঠিটা লিখতে বসেছি। আচ্ছা, এর যে পরের অংশটা আছে, মৃণালের যখন বিয়ের বয়স হয় বলতে বাল্য বিবাহ, তখন মৃণালের বয়স কত ছিল না, মৃণালের বয়স ছিল 12। তো সেখানে মৃণালকে কে কে দেখতে এসেছিল? মৃণালের স্বামীর দুঃসম্পর্কের মামা তার বন্ধু নীরদকে নিয়ে দেখতে এসেছিল। মৃণালের বয়স তখন 12। এবং এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো খুব ভালো করে মনে রাখবে, যে স্টেশন থেকে 7 ক্রোশ স্যাঁকড়া গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে, এগুলো থেকে শুদ্ধ অশুদ্ধ যে কোনো একটা শব্দ পাল্টে দিলেই কিন্তু মানে ধরাটা খুব ডিফিকাল্ট। এবং এই যে সংখ্যাগুলো, 7 ক্রোশ প্রথমে স্যাঁকড়া গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে, হতে মানে এখানে দিতেই পারে বাকি 3 মাইল পাকা রাস্তায় পালকি করে, বা প্রশ্ন আসতে পারে, সরাসরি প্রশ্ন। এইখানকার বর্ণনাটা খুব ভালো করে করবে। আচ্ছা, তারপরে দেখা যায় যে তার বড় জায়ের কথা আছে, যে বড় জায়ের রূপের অভাব ছিল, যে রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করার জন্যই তার সঙ্গে মৃণালের বিয়ে দেওয়া হয়েছে আর কি, মৃণালের স্বামীর সঙ্গে। কিন্তু এখানে একটা কথা আছে, দেখো, বাংলাদেশে পিলে, যকৃৎ, অম্লশূল এবং কোণের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না, তারা আপনি এসে চেপে ধরে, কিছুতেই ছাড়তে চায় না। তাহলে এখানে কি কি অসুখের কথা আছে? যকৃৎ, আচ্ছা, পিলে, যকৃৎ, অম্লশূল এবং কোণে, মানে 3টে অসুখের সঙ্গে কিন্তু কোণেকে এক সারিতে এখানে বসানো হয়েছে। এখানে 3টে যে অসুখ আছে এটার ক্রম অনুযায়ী আমরা মনে রাখবো, পিলে, যকৃৎ, অম্লশূল। পিলে মানে হচ্ছে ম্যালেরিয়ার ফলে, যে ম্যালেরিয়ার পরে হয় পিলে। যকৃৎ হচ্ছে লিভারের সমস্যা, আর অম্লশূল হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা। তো অবিবাহিত মেয়ে যাকে চাইলেই যেন পাওয়া যায়, এতই বাংলাদেশে সস্তা আর কি, মানে ওই না চাইলেই যারে পাওয়া যায়। তো তারপরে মৃণালের বিয়ে হয়ে যায়। মৃণালের বিয়ে হয়ে যাওয়ার পরে মৃণালকে সবাই দেখে এবং সবিস্তারে মৃণালকে পরখ করা হয়, মানে মেয়েদের যেন রূপের দর দেওয়া হচ্ছে আর কি, যে রূপের দর, তোমার সৌন্দর্যের দর যে দেবে সে বিয়ে করে নিয়ে যাচ্ছে, আর কোনো দর নেই। এখনো পর্যন্ত কারোর বিয়ে হলে এই জিনিসটা দেখা যায়, পাড়ার মহিলারা এসে যদি গায়ের রং চাপা হয় তো গায়ের রং চাপা, আবার ফর্সা হলে অতি গায়ের রংটা কেমন ফ্যাটে। এগুলো এখনো আছে, সবাই তোমরা জানো। তো সবাই শেষ পর্যন্ত স্বীকার করে, খুঁতগুলো সবিস্তারে খতিয়ে দেখেও, যে মৃণাল মোটের ওপর সুন্দরী। আচ্ছা, এখানে একটা কথা আছে, যে মৃণালের যে বড় যা সে তো সুন্দর না, তাহলে সে কেন কিসের জন্য এই বাড়ির বউ হতে পেরেছে, এত বড় বাড়ির বউ? না, কৌলিন্যের জোরে, বংশ গৌরবের জন্য। এখানে নেটেও প্রশ্ন আসতে পারে যে মৃণালের বড় যা কি কারণে এই বাড়ির বউ হতে পেরেছে, না বংশ কৌলিন্যের জন্য। কিন্তু মৃণালের যে রূপ আছে সে কথা ভুলতে কিন্তু তার শ্বশুরবাড়ির লোকের বেশি দিন লাগেনি। কেন বেশি দিন লাগেনি? না, যাকে বাধা মেনে চলতে হবে তাকে যদি বুদ্ধি মেনে চলতে হয় মেয়েদেরকে, যে মেয়েকে বাধা মেনে চলতে হবে, সে নিজের বুদ্ধিতে ভাবছে, প্রতিবাদ করছে, তো অচিরেই তার মানে সে শ্বশুরবাড়ির একরকম চক্ষুশূল হয়ে যায় আর কি। কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হলো। প্রশ্ন আসতে পারে যে মৃণালের কোন জিনিসটা শ্বশুরবাড়ির লোকে পদে পদে স্মরণ করতে হয়েছে? ওই যে বুদ্ধি। আচ্ছা, মৃণালকে শ্বশুরবাড়িতে কি বলে গাল দেওয়া হতো? না, মেয়ে জ্যাঠা। প্রশ্ন আসতেই পারে, শুদ্ধ অশুদ্ধ আসতে পারে। এবার আছে, দেখো, মৃণাল লিখেছে আমি লুকিয়ে কবিতা লিখতাম, সে ছাইপাঁশ যাই হোক না কেন। এবং তারপরে লিখেছে যে সেইখানে আমার মুক্তি। এখানে কিন্তু নেটের প্রশ্ন এসেছিল যে মৃণালের সেইখানে আমার মুক্তি, কোনখানে মৃণালের মুক্তি দিয়ে অপশন দেওয়া হয়েছিল, তো উত্তরটা কিন্তু কবিতার খাতা। আচ্ছা, তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে যেটা আমার মনে যাচ্ছে সে তোমাদের গোয়াল ঘর। এখান থেকেও প্রিভিয়াস ইয়ারের নেটের প্রশ্ন এসেছিল যে কিসের স্মৃতি মৃণালের প্রথম মনে হয়েছিল, গোয়াল ঘর, গরু, কবিতার খাতা, এইসব অপশন ছিল। এর পরের যে জায়গাটা, এই জায়গাটাও খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, যে এই মৃণালদের বাড়িতে কটা গরু ছিল, কটা বাছুর। 2টো গরু ছিল, 3টে বাছুর। মৃণাল তাদেরকে খাওয়াতো, এবং মৃণাল তাদেরকে খাওয়াতো বলে মৃণালের ঠাট্টা সম্পর্কীয়রা তার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতো আর কি, মানে মৃণালও গরু, মৃণালের গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ মানে। আচ্ছা, এখানে দেখো, তারপরে জানা যায় যে মৃণালের একটি মেয়ে হয়েছিল যে জন্ম নিয়েই মারা যায়। তো মৃণালের মেয়েটি জন্ম নিয়েই মারা যায়। এবং তারপরে দেখো আছে কেন সে মারা গেছিল, না আঁতুড় ঘরের এখানে একটা বর্ণনা আছে। ইংরেজ ডাক্তার সেখানে আসে মৃণালের বাচ্চা হওয়ার সময়, এবং সে এসে ভীষণ অবাক হয়ে গেছিল যে পুরুষের যে মানে সদর সেটা এত সুন্দর, এবং তার সঙ্গে যে মেয়েদের আঁতুড় ঘর বা অন্দর মহলের যে একটা বিস্তর পার্থক্য, সেটা দেখে ইংরেজ ডাক্তার কিন্তু অবাক হয়েছিল। এবং
এইখান থেকেও প্রশ্ন আসতে পারে যে অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ, সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। এই ক্রমটা একটু দাগ করবে, যে সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই, এই ক্রমটা দিতেই পারে। ঠিক আছে, যেমন পশমের কাজের দেখি সামনেটা ভীষণ সুন্দর, পেছনটা এবড়ো খেবড়ো, অথচ একই মুদ্রার কিন্তু এপিঠ আর ওপিঠ। আচ্ছা, মৃণালের মেয়েটি মারা যায় আমরা দেখছি। তারপরে দেখো আছে এখানে, আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করছে, মরতে তাদেরই বাঁধে। সেদিন যম যদি আমাকে ধরে টান দিত, তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়া উঠে আসে, সমস্ত শিকড় শুদ্ধ আমি তেমনি করে উঠে আসতাম। এই লাইনগুলোও দাগ দেবে, এখান থেকে শুদ্ধ অশুদ্ধ আসতে পারে। তাহলে মানে আলগা মাটি থেকে কি শিকড় শুদ্ধ উঠে আসছে, যেমন ঘাসের মতন, শুদ্ধ অশুদ্ধ দিতে পারে বা অন্যভাবে এখান থেকে প্রশ্ন দিতে পারে। এরপরে দেখো, আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত হয়ে গেল। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মেয়েটি তো সন্ধ্যা তারা, মেয়েটিকে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে, অন্য কোনো তারা না, ধ্রুব তারা না, অন্য কোনো তারা না, সন্ধ্যা তারা। সন্ধ্যা তারার একটা সিগনিফিকেন্সও আছে। সন্ধ্যা তারা কিন্তু খুব খুব ক্ষণিকের জন্য আসে এবং খুব তাড়াতাড়ি সেই ভোরের আলো ফুটলেই আবার সন্ধ্যা তারা চলে যায় আর কি। এবং মৃণালের মধ্যে দুঃখ আছে যে মৃণালের একমাত্র সন্তান মেয়েটি মারা গেল, এবং এই মেয়েটি যদি বেঁচে থাকতো তাহলে হয়তো মৃণালের পায়ে একটা বেড়ি পড়ে যেত, এবং সে হয়তো এরম ভাবে মেজ বউয়ের খোলস ছেড়ে সবকিছু ছেড়ে মৃণাল হয়ে উঠতে পারতো না। রবীন্দ্রনাথ হয়তো সেই জন্যই সেই বন্ধন থেকে তাকে মুক্তি দিয়ে দিয়েছেন। তো সন্ধ্যা তারার একটা সিগনিফিকেন্স এটা তো বললাম, যে সন্ধ্যা তারা খুব ক্ষণকালের জন্য উঠে আবার চলে যায়। ওই গানে আছে, সন্ধ্যা তারা যাই যে চলে, ভোরের তারা জাগবে বলে, মানে আমার মন বলে চাই চাই গো, যারে নাহি পাই গো। তো যাকে চাচ্ছি তাকে পাচ্ছি না, তাই সে সন্ধ্যা তারা। আচ্ছা, তারপরে এখানে দেখো প্রথম বিন্দুর কথা আসে। বিধবা মায়ের মৃত্যুর পরে বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে আশ্রয় নেয়। আচ্ছা, তাহলে বিন্দুর কি পরিচয়? সে হচ্ছে বড় জায়ের বোন, যার বিধবা মায়ের মৃত্যুর পরে সে খুড়তুতো ভাইদের অত্যাচারে আশ্রয় নেয়। এখান থেকে ঘুরিয়ে দিতে পারে, বিধবা মা মায়ের মৃত্যুর জায়গায় দিয়ে দিতে পারে বাবার মৃত্যুর পরে, বা বড় জায়ের সরাসরি বোনের জায়গায় দিয়ে দিতে পারে বড় জায়ের খুড়তুতো বোন। বিন্দু তার খুড়তুতো ভাইয়ের অত্যাচারের বদলে দিয়ে দিতে পারে বিন্দু তার জ্যাঠতুতো ভাইদের অত্যাচারে বাড়িতে আশ্রয় নিয়েছে। তো এইভাবে খুব খুঁটিয়ে খুঁটিয়ে জায়গাগুলো পড়বো। তো বড় যা দেখো নিতান্ত নিজের বোন, তবুও কিন্তু সে বিন্দুকে সেই সম্মানটা দিতে পারছে না। না কেন দিতে পারছে না? ওই যে এই সংসারে তার নিজেরই কোনো জায়গা নেই। তার যদি নিজের জায়গা এখানে থাকতো, নিজের যদি স্বাধীনতা থাকতো, তাহলে কিন্তু নিজের বোনকে সেই বোনের মতোই রাখতো, তাকে দাসীর মতো রাখতো না। তো মৃণালের যা তাকে দাসীর কাজ, মানে দাসী বৃত্তিতে নিযুক্ত করে দেয়। তো যাই হোক, আমার বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া আর কিছু না, রূপও না, টাকাও না। তো তাহলে কিসের জন্য বড় জায়ের এই বংশে রূপ ছাড়াও বিয়ে হয়েছে? না কুলের বংশ কৌলিন্যের জন্য। আচ্ছা, এর কিছুটা পরে আবার কিছুটা পরে একটা অংশে দেখো আছে যে বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না। এর কিছুটা পরে আছে, অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। এখান থেকে কিন্তু মন্তব্য যুক্তি আসতে পারে যে অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে কেন স্থান পায়? না মানুষ তাকে ভুলে যায়। তো একে তো বিন্দু একটা মেয়ে, তার উপরে তার কেউ নেই, সে কিন্তু কোনো মানে দেখো মেয়েদেরকে কতটা কিভাবে সমাজ দেখতো, যে আবর্জনাও মানুষের বাড়িতে স্থান পায়, কিন্তু একটা সহায় সম্বলহীন মেয়ের জন্য না একটুখানি জায়গাও হয় না, মানে দাসী বৃত্তিতেও তাকে নিযুক্ত করা যায় না। যাই হোক, তারপরে দেখা যায় যে বিন্দুর অসুস্থতা হয়। বিন্দুর অসুস্থতাকে সবাই বসন্ত বলে বা পক্স সেটা বলে সন্দেহ করে, কিন্তু তারপরে দেখা যায় যে তার সেটা বসন্ত নয়, তার গায়ের লাল দাগ এমনি এমনি মিলিয়ে যায়। তো তখন কি বলা হয়? না নিশ্চয়ই বসন্ত বসে গেছে, কেননা ও বিন্দু। এখান থেকেও মন্তব্য যুক্তি প্রশ্ন আসতে পারে যে কেন বসন্ত বসে গেছে, কেননা ও বিন্দু। মানে ওই মেয়েদের কই মাছের জান, দামি জিনিস তো নয়, তাই জমেও নিতে চায় না। আচ্ছা, মৃণালের সঙ্গেও বিন্দু প্রথম প্রথম মিশতে ভয় পেত, কিন্তু তারপরে যখন মৃণাল সম্পর্কে বিন্দুর ভয়টা ভাঙলো, তখন তাকে আরেকটা গেরোই ধরলো। কি গেরোই ধরলো? প্রশ্ন আসতেই পারে, আমাকে এমনি ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে। কি গেরো? না অতিরিক্ত ভালোবাসা। আসলে যে মেয়েটা কখনো কারোর থেকে ভালোবাসা পায়নি, নিজের ভাই নিজের দিদিও দুচ্ছাই করে, সেই মেয়েটা প্রথম ভালোবাসা পেয়েছে। নারী হিসাবে ভালোবাসা না, পুরুষ হিসাবে ভালোবাসা না,
একজন মানুষ হিসাবে সে দাম পেয়েছে মৃণালের কাছে। সে কি করতো না, মৃণালের চুল বাঁধতে সে খুব ভালোবাসতো। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বিন্দু কি বলছে, দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি, যেদিন আমি নিজের হাতে চুল বাঁধতাম সেদিন তার ভারী অভিমান, আমার চুলের বোঝা 2 হাত দিয়ে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগতো। প্রশ্ন আসতেই পারে যে কোন কাজটা তার ভালো লাগতো না, মৃণালের চুল বাঁধতে বা মৃণালের চুলগুলো নিয়ে নাড়াচাড়া করতে। এর পরের জায়গাটা থেকেও প্রশ্ন এসেছিল, উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে। এখানে প্রশ্ন এসেছিল শুদ্ধ অশুদ্ধতে, উত্তর দিকের জায়গায় পশ্চিম দিক দিয়ে দিয়েছিল। এই জায়গাটা খুব ভালো করে শুদ্ধ অশুদ্ধের মতন করে এই যে গাছের বর্ণনা বা এই জায়গাটা খুব ভালো করে পড়বে। আচ্ছা, এরপরে দেখো দুটো ঘটনা আছে, এদের বাড়িতে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে বাড়ি থেকে একটা বাজুবন্ধ চুরি যায়, একটা দামি জিনিস চুরি যায়। তো সবাই সেটাতে বিন্দুকে সন্দেহ করে, কিন্তু তারপরে জানা যায় যে ওটা বিন্দু নয়, বা জানা যায়নি সেটা পরের কথা, কিন্তু সবাই সন্দেহ করতে থাকে ওটা বিন্দুর কাজ। আচ্ছা, তারপরে সেকেন্ড ঘটনাটা কি হলো, যে স্বদেশী হামলায় লোকের বাড়িতে তল্লাশি হতে লাগলো, তখন বাড়ির সবাই সন্দেহ করলো যে বিন্দু পুলিশের পোষা মেয়েচোর। তাহলে দুটো সন্দেহ এখানে আছে, প্রথম সন্দেহ সে চুরি করেছে, সে চোর, দ্বিতীয় সন্দেহ হচ্ছে সে পুলিশের পোষা মেয়েচোর। এই জায়গাটাও মনে রাখবো যে কোন দুটো সন্দেহ তার উপরে করা হয়েছিল। বাড়ির দাসীরা পর্যন্ত বিন্দুর কোনো কাজ করতো না, তখন মৃণাল বিন্দুর জন্য একটি দাসী নিয়োগ করে। কিন্তু সেইটা দেখে মৃণালের স্বামী মৃণালের হাত খরচ বন্ধ করে দেয়। তখন কি করে মৃণাল, সেটার প্রতিবাদ স্বরূপ সে 5 শিকে দামের মোটা কলের ধুতি পরতে থাকে। দামটা মনে রাখবো, 5 শিকে দামের। এবং মতির মা, তাদের বাড়ির যিনি পরিচারিকা ছিলেন তার নাম মতির মা, তার ছেলের নাম। তো এই জায়গাটাও মনে রাখবো যে মতির মা। তো মৃণালের এটা কিন্তু একটা প্রতিবাদ যে স্বামীর হাত খরচ বন্ধ করেছে, আমিও নিজেই সবকিছু করবো, আমার দাসী লাগবে না। তো এই দৃশ্য দেখে তার স্বামী খুব রেগে যায়, কিন্তু এই জন্য রেগে যাচ্ছে না যে মৃণাল বাড়ির সব মানে এত নিজের কাজ করছে, এটো বাসন মাজছে, সেই জন্য রাখছে না, সেই তার স্বামীতে মেল ইগোতে লাগছে, মেল ইগো হার্ট হচ্ছে। কিন্তু মৃণালকে এখনো তার অনেক চিনতে বাকি। এরপরে বিন্দুর বিয়ে ঠিক হয়। বিন্দুর বিয়ের জন্য বিন্দু কান্নাকাটি করতে থাকে, সে মৃণালকে ছেড়ে কিছুতেই যেতে চায় না। বিন্দু বললে, দিদি বিয়ের আর 5 দিন আছে। এই জায়গাটাও মার্ক করবো, বিয়ের কদিন আছে না, বিয়ের 5 দিন আছে। আচ্ছা, বিয়ের আগের দিনও বিন্দু তার দিদিকে গিয়ে বললো যে দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো। তাহলে বিয়ের আগের দিন বিন্দু কাকে গিয়ে কি কথা বলেছে, এই জায়গাটা একটু মনে রাখবো, দিদিকে বলেছে। আচ্ছা, তখন দিদি কি বলছে যে জানিস তো বিন্দি, পতিই হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব, যদি কপালে দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। তো প্রথমেই তোমরা পুরো গল্পটা পড়লেই দেখতে পাবে যে ও যে সে হচ্ছে একদম পতি পরমেশ্বর এই ধারণায় সে বিশ্বাসী, আর 5টা তখনকার মেয়ের মতন। তারপরে বিয়ে হয়ে যায় তার। মৃণালী বিন্দুর জন্য নিজের গয়না দেয়, তার নিজের দিদি তাকে কিছুই দিতে পারে না। 3 দিন পরে আবার বিন্দু ফিরে আসে। কদিন পরে ফিরে আসে না, 3 দিন পরে ফিরে আসে। কোথায় তাকে দেখা যায়, একতলার কয়লা রাখার ঘরের এক পাশে। এই জায়গাটাও মনে রাখবো, কদিন পরে দেখা যায় এবং কোথায় দেখা যায়। এবং জানা যায় যে তার স্বামী হচ্ছে গিয়ে পাগল। কি ভয়ঙ্কর ব্যাপার দেখো, এই যে পাগলামো লুকিয়ে বিয়ে দেওয়া, এটা তো একটা ভয়ানক অপরাধ। এটা যে শুধু তখন হয়েছে এরকম না, এখনো অনেক জায়গাতেই এইরকম লুকিয়ে বিয়ে দেওয়া বা এই জিনিসগুলো এখন হয়। তো রবীন্দ্রনাথের বাড়িতে রবীন্দ্রনাথের দাদা বীরেন্দ্রনাথ এরকম বদ্ধ পাগল ছিলেন, সেটা অন্য প্রসঙ্গ, যাই হোক। তারপরে এখানে দেখো 3টে দিনের কথা আছে, যে বিন্দুর স্বামীর সঙ্গে বিন্দুর যে 3টে দিন থেকেছিল, সেই 3টে দিনের কি কি ঘটনা ঘটেছে, এই জায়গাটা আমরা ক্রমের জন্য মার্ক করব। হ্যাঁ, প্রথম দিন কি হয়েছে, দ্বিতীয় দিন কি হয়েছে, তৃতীয় দিন কি হয়েছে। আর একটা জিনিস মনে রাখবো যে বিন্দুর শ্বশুরের কিন্তু মত ছিল না বিয়েতে, সে বিয়ের পূর্বে কাশি চলে গেছিল। কোথায় চলে গেছিল না, কাশি চলে গেছিল। কাশি জায়গায় অন্য কিছু দিয়ে দিতেই পারে, এই জায়গাগুলো মনে রাখবো। আচ্ছা, আর ওই জায়গাটা ক্রমের জন্য মার্ক করবে। তো তারপরে ঘৃণায় রাগে তো মৃণালের সমস্ত শরীর জ্বলতে থাকে। তো শ্বশুর বাড়িতে সে প্রতিবাদ কিভাবে বা করবে, তখন শ্বশুর বাড়ির লোকেরা তাকে বলতে থাকে যে বিন্দু শ্বশুর বাড়ির লোক যদি উল্টে পুলিশ কেস করে তাদের মুশকিলে পড়তে হবে। যাই হোক, এর পরের দিকে আবার দেখো আছে যে বিন্দু নিজে থেকেই
তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। আসলে বিন্দু বুঝতে পারে যে এখানে যদি সে থাকে তাহলে মৃণালকে সে অনেক সমস্যায় ফেলবে। এবং মৃণালের শাশুড়ি কি বলছে দেখো, মৃণালের শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না, মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ। কি ভয়ঙ্কর কথা। আচ্ছা, তার শাশুড়ি তর্কটা কি ছিল এই জায়গাটাও মনে রাখবো, যে তার শাশুড়ির যুক্তিটা কি ছিল মনে রাখবো। তারপরে একটা গল্পের কথা আছে দেখো, কুষ্ঠ রোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিজে পৌঁছে দিয়েছিল। এটা লক্ষ্য হীরার গল্প, লক্ষ্য হীরা উপাখ্যানের এটা গল্প। এবং রবীন্দ্রনাথ এটাকে কি বলেছে, জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে তোমাদের লজ্জা হয় না, সংকোচ হয় না? এটা আসলে রবীন্দ্রনাথের প্রশ্ন, এটা মৃণালের কলমের মধ্যে দিয়ে না, এটা রবীন্দ্রনাথের নিজেরই প্রশ্ন। তারপরে আমরা শরতের কথা পাই। শরৎ হচ্ছে বিন্দুর, শরৎ হচ্ছে মৃণালের ভাই। শরৎকে মৃণালের ভাই। শরৎ কি করতো? শরৎ কলকাতার কলেজে পড়ছিল। সে কি করতো? ভলেন্টিয়ার করতো, প্লেগের পাড়ায় ইঁদুর মারতো, দামোদরের বন্যায় ছোটা। তার এই কাজের ক্রমগুলো মনে রাখবো, 3টে কাজ আছে, 3টে কাজের ক্রমগুলো একটু মনে রাখবো, দিতেই পারে। তার যোগ্যতা কি? সে 2বার FA পরীক্ষায় ফেল করেছে। এখানেও পরীক্ষা এফ এর জায়গায় অন্য কিছু দিয়ে দিতে পারে, বা যা হোক কিছুই শুদ্ধ অশুদ্ধ আসতে পারে, এই জায়গাটা মনে রাখবো। তো সেই শরৎও যদি মৃণালের বাড়িতে বেশি যাতায়াত করতো, সেটাও মৃণালের বাড়ির লোক পছন্দ করতো না। মানে বিয়ে হয়ে যাওয়ার পরে জীবনটা দেখো, তার নিজের ভাই তার শ্বশুর বাড়িতে আসবে, সেটাও কারোর অনুমতি সাপেক্ষ, সেটাতেও তার কারোর বাঁকা দৃষ্টি। মানে মেয়ে বিয়ে হয়ে যাওয়া মানে একেবারেই যেন পর হয়ে যাওয়া। আচ্ছা, বিন্দু তারপরে আরেকবার পালায় দ্বিতীয়বারের জন্য, এবং সেই বিন্দুর খোঁজ করতে বিন্দুর ভাসুর মৃণালদের বাড়িতে আসে। তো শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধলো, এই জায়গাটা দাগ দেবে। শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধলো, কি শুনে আমার বুকের মধ্যে শেল বাঁধলো? পড়তেই পারে। আচ্ছা, শরৎ খবর নিতে ছুটলো, সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল। কখন ফিরে এসে বললো? সন্ধ্যার সময়, এই জায়গাটাও দাগ দেবে। আচ্ছা, এরপরে দেখা যায় যে মৃণালদের বাড়িতে, মৃণালের শ্বশুর বাড়িতে মৃণালের স্বামীর খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবে বলে এসেছিল। শ্রীক্ষেত্র মানে হচ্ছে পুরী। তো মৃণালও বললো যে সেও তীর্থ করতে যাবে। তো তার হঠাৎ এরকম ধর্মে মন হয়েছে দেখে তো তার শ্বশুরবাড়ির লোক ভীষণ খুশি হয়ে গেছে। কিন্তু মৃণাল কি চেয়েছিল না, সেই শ্রীক্ষেত্রে সে বিন্দুকেও নিয়ে যাবে, এবং এই সংসার, এই পাগল স্বামী এদের কবল থেকে বাঁচিয়ে বিন্দুকে সে একটা ভালো জীবন দেবে। বুধবারে তা আমার যাবার দিন, রবিবারে সমস্ত ঠিক হলো। এইখানটা থেকে প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে নেটে, যে কবে যাওয়ার দিন এবং কবে সবকিছু ঠিক হয়, এটা উল্টেও দিতে পারে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আচ্ছা, তারপরের একটা জায়গা দেখো, কিন্তু সন্ধ্যার সময় শরৎ আবার এলো, এবং শরৎ এসে কি জানায় যে না, বিন্দু কাল রাত্রিরে গায়ে কাপড় ধরিয়ে আত্মহত্যা করেছে। এইখানে একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে এর পেছনে না একটা সত্যিকারের ঘটনা আছে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যখনই গল্পটা লিখছেন, তখন বাংলাদেশে একটা ঘটনা, একটা মেয়ের আত্মহত্যা, সেটা কিন্তু সারা বাংলাদেশে তোলপাড় করে দিয়েছিল। মেয়েটির নাম স্নেহলতা মুখোপাধ্যায়। মেয়েটির বিয়ে ঠিক হয়। মেয়েটির হবু শ্বশুরবাড়ির লোক পণের জন্য তার বাবাকে ভীষণ চাপ দিতে থাকে, এবং তার বাবা ঘর বাড়ি সবকিছু বিক্রি করতে চায়। মেয়েটি তখন গায়ে আগুন দেয়। এই ঘটনা বাংলাদেশে তোলপাড় করে দেয়। অনেক যুবক, শিক্ষিত যুবক, তারা বলে তারা আর পণ নেবে না। আবার অনেকে কি বলে, এটা ফ্যাশন, গায়ে আগুন দিয়ে মেয়েরা পণ দেবে না, বিয়ে করবে, মানে পণ দিয়ে বিয়ে করবে, এটা তো স্বাভাবিক বিষয়, কন্যা দায়। তো এই নিয়ে সমাজে একটা তোলপাড় হয়। এখানে দেখো, রবীন্দ্রনাথ কিন্তু এই স্নেহলতা চরিত্রটাকেই বিন্দু চরিত্রের মধ্যে দিয়ে অমর করে রাখলেন। দেখো সেটে নেটে এই প্রশ্নটা আসতেই পারে যে বাংলাদেশের কোন ঘটনা বা কোন চরিত্র স্নেহলতা মুখোপাধ্যায়। কিন্তু এখানে রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন দেখো, দেশশুদ্ধ লোক চটে উঠলো, বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। রবীন্দ্রনাথ তখন কি বলছে, কিন্তু নাটকের তামাশা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন, আর বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন, সেটাও তো ভেবে দেখা উচিত। এটা আসলে রবীন্দ্রনাথেরই ধিক্কার। সেই যে গায়ে আগুন দিয়ে একটা মেয়ে মারা যাচ্ছে, সেই যে কষ্ট, নিদারুণ যন্ত্রণা, গায়ে আগুন দেওয়ার এতটা কষ্ট, এটা তো সেই সতীদাহ প্রথা, সেই সতীদাহ আমল থেকেই চলছে। তো সেটা একটা ফ্যাশনই বটে, এটা রবীন্দ্রনাথেরই একটা খোঁচা, যে সেটা কেন শুধু মেয়েদের ওপর দিয়েই হবে, বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে কেন হবে না? এই জায়গাটাও দাগ দিয়ে রাখবে, বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন। আচ্ছা, বিন্দুর দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন।
কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল, যাই হোক না কেন তবু রক্ষা হয়েছে। মরেছে বই না তো, বেঁচে থাকলে কি না হতে পারতো। মানে জীবন কখনো কখনো এতটাই দুর্বিষহ, এতটাই যন্ত্রণার হয়ে যায় যে সময় মনে হয় যে মৃত্যু হয়তো একটা মুক্তি হয়ে আসে। এই গল্পের মৃত্যুটা খুব দুঃখের, কিন্তু মৃত্যুটা বিন্দুর জীবনেও একটা মুক্তি হয়ে এসেছে, আবার মৃণালের জীবনে ওই মৃণালকে খোলস থেকে বেরোতেও একটা মুক্তি দিয়েছে। এরপরে একটা ক্রমের জায়গা আছে, দেখো। উম দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না। আচ্ছা, কি কি সংসারে অভাব ছিল না? ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়, এক। দুই, দাদার চরিত্র যেমন তেমন হোক, চরিত্র ভালো, দুই। ঠিক আছে, এই এই জায়গার ক্রমগুলো একটুখানি মনে রাখবো। এবং তারপরে স্নেহলতা মুখোপাধ্যায়, নামটা হচ্ছে স্নেহলতা মুখোপাধ্যায়। আচ্ছা, তারপরে দেখো বিন্দুর বাসস্থানের শ্বশুর বাড়িটা কোথায় সেটা জানা যায়। 27 নম্বর মাখন বড়ালের গলিতে। এখান থেকে সেটে প্রশ্ন এসেছিল, 27 নম্বরের মাখন বড়ালের গলিতে। তো এই জায়গাটা দাগ দেবে। এরপরে আবার একটা ক্রমের জায়গা আছে, দেখো। এই যে তোমাদেরকে বললাম যে মৃত্যুটা, এই যে এটা অ্যাকচুয়ালি হয়তো মৃণালের পরাজয়, সে বিন্দুকে বাঁচাতে পারেনি এত লড়াই করেও, কিন্তু এই মৃত্যুটাকে কি শিখিয়েছে? নাই খোলসের কোনো দাম নেই। এই যে বালিকা মেজ বউ, তার মনের মধ্যে একটা মস্ত পরিবর্তন ঘটে যায়, যে কেন তাকে 27 নম্বর মাখন বড়ালের গলিতে তুচ্ছ ইট কাঠ পাথরের আড়ালে তাকে কেন মরতে হবে? আমি আমার মতন কেন বাঁচতে পারবো না? সেই প্রশ্নটাই কিন্তু অসহায় বিন্দু, সে কিন্তু মারা গিয়ে এইটাই কিন্তু প্রমাণ করে গেল। আচ্ছা, দেখো, পরাজয় কিন্তু মৃণালের বন্ধনটা খুঁজে দেয়। তো এখানে তারপরে একটা ক্রমের জায়গা আছে, যে এই মৃত্যু, সে কিন্তু সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, এবং বিন্দু এখানে কি কি নয় সেটার পরপর ক্রমগুলো মনে রাখবে। কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। এই জায়গাটা ক্রমের জন্য দাগ দেবে। এই মৃত্যুর বাঁশি বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবন যমুনা পারে যেদিন প্রথম বাজলো। জীবনের যমুনা পার, যমুনা কথাটা মনে রাখবে। এবং যমুনা নদীটাও কিন্তু রবীন্দ্রনাথের খুব প্রিয় একটা নদী ছিল। যমুনার ধারে ভানু সিংহের পদাবলী বা রাধা কৃষ্ণের বিভিন্ন ব্যাপার আছে। তো যমুনার সঙ্গে ওই কৃষ্ণ, মৃত্যু, রাধা, অভিসার অনেক কিছুই থাকে। তো যমুনা নামটা কিন্তু মনে রাখবো। আচ্ছা, তারপরে এখানে আরেকটা ক্রমের জায়গা আছে, দেখো। কত তুচ্ছ এর সমস্ত বাঁধা নিয়ম, বাঁধা অভ্যাস, বাঁধা বুলি এর সমস্ত বাঁধা মার। এখানে দেখো 4টে পরপর ক্রম আছে। এই 4টে ক্রম কিন্তু আমরা মনে রাখবো। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো, কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেয়াল, কোথায় রে তোমাদের ঘোরো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া। ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর, তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে 1 নিমেষও লাগলো না। একটা মৃত্যু, একটা খোলস ছিঁড়ে যাওয়া। আচ্ছা, আমার মাথার উপর আষাঢ়ের মেঘপুঞ্জ। কোন মাসের মেঘপুঞ্জ? আষাঢ়ের মেঘপুঞ্জ। আষাঢ় মাসটা আমরা মনে রাখবো। এবং আষাঢ় হচ্ছে বর্ষার শুরু। মৃণালেরও এক নতুন জীবনের শুরু বলা যায়, বর্ষার শুরু যেমন। তো এইভাবে আমরা মনে রাখতে পারি যে বর্ষার শুরু হচ্ছে আষাঢ়, সেখানে মৃণালের নতুন জীবনেরও শুরু হচ্ছে আষাঢ়। তো আষাঢ় মাসটা মনে রাখবো। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে যে তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি, ভয় নেই, অমন পুরোনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করবো না। নতুন ঠাট্টা কিন্তু নয়, পুরোনো ঠাট্টা। ওই যে সেই সতীদাহের আমল থেকে তো মেয়েরা মরছে, কত মেয়েদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, কত মেয়ে গায়ে আগুন দিয়ে মরে যাচ্ছে, কিন্তু কত মেয়ে আতুর ঘরের ওই নোংরা পরিবেশে সন্তান প্রসব করতে গিয়ে মারা যাচ্ছে। তো এখানে মীরাবাইয়ের কথা রয়েছে, যে মীরাবাই একজন কৃষ্ণ ভক্ত ছিলেন এবং তিনি একজন গায়িকা ছিলেন। তো তার গানে আছে যে এই লেগে ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু। দেখো, এই লেগে থাকাটাই তো বেঁচে থাকা। এটা সত্যি যে তার সন্তান বেঁচে থাকলে হয়তো এই বেড়া ভাঙা এতটা সহজ হতো না। সেখান থেকেও রবীন্দ্রনাথ তাকে মুক্ত রেখেছেন। আর এই গল্প থেকে কিন্তু আরেকটা জিনিসও আমরা দেখবো, সেটা হচ্ছে একটা মেয়ে কিন্তু একটা মেয়ের জন্য ভাবে, একটা মেয়ে কিন্তু একটা মেয়েকে বাঁচাতে চায়। সে পারছে কি পারছে না সেটা পরের কথা, কিন্তু এই মৃত্যু এক অর্থে কিন্তু মুক্তি হয়ে এই গল্পে আসছে। কিন্তু দেখো, এই যে মেয়েরাও মেয়ের জন্য ভাবে, মেয়েরাও মেয়ের জন্য করে, কিন্তু সমাজ আমাদেরকে সবসময় উল্টোটা শেখায় যে মেয়েরা মেয়েদের শত্রু। কিন্তু এখানে রবীন্দ্রনাথ যেন এইটাও একটা প্রশ্নচিহ্ন রেখে গেছে, যে মেয়েরা মেয়েদের শত্রু সমাজ শেখালেও মেয়েরাও মেয়েদেরকে বাঁচায়। যাই হোক, এইভাবে গল্পটা পড়বে। নেটের জন্য মোটামুটি জায়গাগুলো আইডেন্টিফাই করে দিলাম। এর বাইরেও প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, শুদ্ধ অশুদ্ধ, বা প্রত্যেকটা জায়গা থেকে
সরাসরি প্রশ্ন আসতে পারে, এবং ক্রমের জায়গাগুলো মোটামুটি বলে দিয়েছি, তার বাইরেও যদি কোনো ক্রমের জায়গা থাকে তো তোমরা সেই ক্রমের জায়গাগুলো নিজেরা একটু পড়ে আইডেন্টিফাই করবে। আচ্ছা, আমি কি সেকেন্ড গল্পটা এবার শুরু করব? আচ্ছা, দিদি আরেকটা, একটা প্রশ্ন। হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে শেষে দেখো আছে তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। ঠিক আছে, শুরুটা গল্পের হয়েছিল শ্রী চরণ কমলেশু, কিন্তু গল্পের শেষে চরণ তলাশ্রয় ছিন্ন, সে সবকিছু আহ, এই যে স্বামীর দাসত্ব, সংসারের দাসত্ব সবকিছু ছিন্ন করে যাচ্ছে, এখানে শব্দ পাল্টে দিতে পারে। তো গল্প শেষ কি হচ্ছে, তিনটে শব্দই কি কি পরপর আছে, এই জায়গাটা একটু মনে রাখবে। হ্যাঁ, বলো। বলছিলাম যে এই কুষ্ঠরোগীর গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প বললে একবার একটু বলো। আচ্ছা, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প না, আমাদের যেমন বিভিন্ন রকম উপকথা টুপকথা ব্রতকথা এসব প্রচলিত থাকে না, লক্ষ্যহীরার উপাখ্যান যে রয়েছে সমাজে প্রচলিত, লক্ষ্যহীরার উপাখ্যান থেকে এই গল্পটা নেওয়া। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আর কেউ কিছু? দিদি, রামায়ণের আদিকাণ্ডেও এই গল্পটার ব্যাপারে আছে, এই লক্ষ্যহীরার উপাখ্যান নামে নেই, কিন্তু রামায়ণের আদিকাণ্ডে এই ব্যাপারটা একটা আছে বোধ হয়, আমি যেটা পড়লাম, তো দেখলাম সেটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ থাকতে পারে। মানে আমি লক্ষ্যহীরার উপাখ্যান থেকে আমিও এটা পড়েছিলাম, কিন্তু দেখো এই যে উপাখ্যানগুলো হচ্ছে, এই উপাখ্যানগুলোর পেছনে রামায়ণ মহাভারত এইগুলোর প্রভাব তো আছেই, হতে পারে, এটা আমিও জানলাম তোমার থেকে। আচ্ছা, আর কিছু কেউ? দিদি বললেন যে হেনরি জেমস ডলস হাউস, এই লাইনটা আরেকবার বলুন। হেনরি গিবসনের ডলস হাউস, উনি একজন নরওয়েজিয়ান নাট্যকার ছিলেন। এই নাটকের সঙ্গে স্ত্রীপত্র গল্পের মিল আছে এরকমটা অনেক সমালোচক এটা মনে করেছেন। এবার আদৌ আছে কিনা সেটা একটা সেটা নেটের পড়াশোনার সঙ্গে তার কোনো যোগ নেই, কিন্তু শুধু আমরা এই ইনফরমেশনটা মনে রাখবো। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় গল্পটা তাহলে শুরু করছি, নিশীথে। 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, নিশীথে যে গল্পটা আছে, নিশীথে গল্পটা প্রকাশিত হয়েছিল মাঘ 1301 বঙ্গাব্দে সাধনা পত্রিকায়। এই গল্পটা কিন্তু সাধু ভাষায় লেখা, মনে রাখবো আমরা। এবং নিশীথে গল্প কবে কোন পত্রিকায় বেরিয়েছিল, এখান থেকে কিন্তু পিওয়াইকিউ এসেছিল, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আচ্ছা, নিশীথে গল্পটা না, আমি আগে গল্পটা না বলে নিশীথে গল্পটা আগে বলে দিলে মজাটা নষ্ট হয়ে যাবে, এটা আমি পড়াতে পড়াতে বলবো, ঠিক আছে। নিশীথে গল্পের শুরুতেই আমরা দেখছি একজন ডাক্তার, তার মাঝরাত্রে তার ঘরের দরজায় ধাক্কা পড়ছে, ডাক্তার ডাক্তার। ডাক্তার কথাটা এখানে কবার আছে না, দুবার আছে, ডাক্তার ডাক্তার। ডাক্তার ঘুমাচ্ছিল, অর্ধেক রাত। তো ডাক্তার চোখ খুলে দেখছে কি যে ডাক্তার যেখানে থাকে সেই গ্রামের জমিদার দক্ষিণাচরণ বাবু। ডাক্তার ধর্মর করে উঠে বসে এবং পিঠ ভাঙা চৌকিটা এনে তাকে বসতে দেয়। এই জায়গাটাও আমরা একটু মার্ক করব যে কোথায় তাকে বসতে দেওয়া হয়, এই জায়গা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল। তো দক্ষিণাচরণ বাবুকে পিঠ ভাঙা চৌকিতে ডাক্তার বসতে দেয়, এবং নিজে কোথায় বসে সেই জায়গাটাও দেখো আছে, ভাঙা প্যাক বাক্সের ওপর এরকম একটা কিছু, জায়গাটা দাঁড়াও, হ্যাঁ, একটা খবরের কাগজ পাতা প্যাক বাক্সের উপরে বসিলাম, এই জায়গাটাও দাগ দেবো। এবং ঘড়িতে তখন কটা বাজে যখন দক্ষিণাচরণ বাবু তার কাছে এসেছিল, না রাত 2:30। দেখো এই যে গল্পটা নিশীথে, এই গল্পে কিন্তু অন্ধকারের একটা বিরাট ভূমিকা আছে।
নিশীথে গল্পটা কিন্তু প্রেমের গল্পও বলা যেতে পারে, আবার প্রেমের গল্প নয়, ভূতের গল্প কিন্তু একেবারেই নয়। তো দিন কিন্তু মোহমায়ার সময় নয়, এই গল্পের মধ্যে অনেক অন্ধকার দিক আছে, অনেক অপরাধ আছে। এই গল্পের সময় অর্ধেক রাত্রি, তখন রাত 2:30টার সময়। এবং আমরা একটা জিনিস জানি যে 2টো থেকে 4টে পর্যন্ত হচ্ছে ভীষণ একটা অন্ধকার জগতের সময়, সেটা অন্য ব্যাপার। তো 2:30টার সময় আসে। তারপরে দেখো এখানে আছে যে যখন ওই দক্ষিণাচরণ বাবু এখানে এসেছিল, তখন কুলুঙ্গির মধ্যে ক্ষুদ্র টিনের ডিবায় ম্লানভাবে কেরোসিন জ্বলিতেছিল। কুলুঙ্গির মধ্যে ক্ষুদ্র টিনের ডিবায় ম্লানভাবে, রাত্রের যে অন্ধকার, ম্লানভাবে কেরোসিনের যে আলো জ্বলছে, রাত্রের অন্ধকারটাকে যেন এই ম্লান আলো যেন আরো ভয়ঙ্কর করে তুলছে। কোথায় আছে, কিসের ডিবা? টিনের জায়গায় দিয়ে দিতেই পারে পিতলের ডিবা, কেরোসিনের জায়গায় অন্য কিছু দিয়ে দিতে পারে। এই জায়গাটা আন্ডারলাইন করে দেবো। এবং এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও এসেছিল। আচ্ছা, তারপরে তো সে কোথায় বসেছে? খবর কাগজ পাতা প্যাক বাক্সের উপরে বসলাম, ডাক্তার ওখানে বসলো। এইবার হচ্ছে কি, যে দক্ষিণাচরণ বাবু ডাক্তারের কাছে এই রাত 2:30টার সময় এসেছে, সে কি এমনি এমনি এসেছে? এমনি এমনি সে আসেনি। সে ডাক্তারকে অনেক কথা বলবে, তার নিজের জীবনের সঙ্গে ঘটে যাওয়া অনেক কথা, এবং সেই কথাগুলোই কিন্তু গল্প গল্প হয়ে এই গল্পে অন্তত এসেছে। এখানে একটা প্রশ্ন এসেছিল যে গল্পটি কার বয়ানে বিবৃত হয়েছে, তাহলে উত্তর হবে কিন্তু দক্ষিণাচরণ বাবু। এটা কিন্তু ভুল হওয়ার খুব সম্ভাবনা আছে, যেহেতু ডাক্তার লিখছে, তো এটা বেশিরভাগ জনই করে দেবে যে ডাক্তারের বয়ানে হয়েছে, কিন্তু তা নয়। ডাক্তার লিখলেও গল্পটা কিন্তু দক্ষিণাচরণ বাবুর বয়ানে কিন্তু বিবৃত হয়েছে। এই জায়গাটা কিন্তু আমরা মনে রাখবো, দরকার হলে খাতায় লিখে রাখবো। আচ্ছা, এবার দেখো দক্ষিণাচরণ বাবুর গল্প শুরু হচ্ছে। দক্ষিণাচরণ বাবু বলছেন যে দক্ষিণাচরণ বাবু বিবাহিত, দক্ষিণাচরণ বাবুর একটি স্ত্রী ছিল। আর দক্ষিণাচরণ বাবু যে গল্পটা বলছে সেটা কিন্তু আজ থেকে 4 বছর আগের ঘটনা। এখান থেকেও প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল যে কত বছর আগেকার ঘটনা, বা এই গল্পে কিন্তু অংশ চারটে ঘটনা আমরা, বা 4টে ভাগ আমরা এই গল্পে দেখতে পাই। এটাও লিখে নিতে পারো যে 4 বছর বা 4টে ঘটনা। তো তার বিয়ে হয়েছিল, তখন তার বয়স বেশি ছিল না। এখানে শুদ্ধ অশুদ্ধ আসতে পারে, যে বয়স তখন বেশি ছিল না, না এর নিচে আন্ডারলাইন করো বা গোল পাকিয়ে দাও। আচ্ছা, রসাধিক্য ছিল, তার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করিয়া অধ্যয়ন করেছিলাম। দক্ষিণাচরণ বাবু কোন শাস্ত্র ভালো করে অধ্যয়ন করেছিলেন? না কাব্যশাস্ত্র। ললিত শাস্ত্র নয়, অন্য কোনো শাস্ত্র নয়, কাব্যশাস্ত্র। গোল দাও। কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে উদয় হতো। দিয়ে দেখো কালিদাসের একটা শ্লোক আছে, এই শ্লোকটা কোথা থেকে নেওয়া হয়েছে? না রঘুবংশমের শ্লোক এটা। এটা অজ ইন্দুমতিকে এই শ্লোকটা বলেছিল, পাশে লিখে নিতে পারো। আচ্ছা, তো এরকম রসিক একজন জমিদার, সে তার স্ত্রীকে কিন্তু বিভিন্ন স্ত্রীর কাছে কাব্যাচার, কবিতা শোনানো এইসব সে করতে চাইতো, কিন্তু তার স্ত্রী না সেগুলো হেসে উড়িয়ে দিত। অতিরিক্তও কোনো কিছু ভালো না, অতিরিক্ত যেখানে কোনো কিছু সেখানেই সন্দেহ। এবং এই দক্ষিণাচরণ বাবু স্ত্রীর প্রতি একটা অতিরিক্ত আনুগত্য, অতিরিক্ত ভালোবাসা, এবং যেখানে অতিরিক্ত সেখানেই সন্দেহ, এই সন্দেহটা কিন্তু তার স্ত্রীর মধ্যেও ছিল। এবং স্ত্রী সেই জন্য দক্ষিণাচরণ বাবু যখনই ভালোবাসার খুব কথা বলতো বা কবিতা শোনাতে যেত, তখন দক্ষিণাচরণ বাবুর স্ত্রী সে অতটাও সেটাকে সিরিয়াসলি নিত না, সে সেটাকে হেসে উড়িয়ে দিত। এবং তার একটা অদ্ভুত হাসির ক্ষমতা ছিল, বা হেসে সমস্ত কিছুকে উড়িয়ে দেওয়ার, ভুলিয়ে দেওয়ার একটা ক্ষমতা ছিল। এখানে একটা কথা আছে, দেখো, গঙ্গা স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিল, তেমনি তাহার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরো এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হইয়া ভাসিয়া যাইত। তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল। তার কিসের আশ্চর্য ক্ষমতা ছিল? না হাসার। এখানে যে ইন্দ্রের ঐরাবতের কথা আছে, এই জায়গাটাও মার্ক করবে, এই জায়গা থেকেও প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো মূল ঘটনা শুরু হচ্ছে যে 4 বছর আগে দক্ষিণাচরণ বাবুর অসুখ করেছিল ওষ্ঠব্রণ। ঠিক আছে, ওষ্ঠব্রণ সম্ভবত গুটি বসন্ত, সেখান থেকে ওষ্ঠব্রণ হওয়া আর কি। তো সেখান থেকে জ্বর বিকার হয়ে দক্ষিণাচরণ বাবু মরেই যাচ্ছিলেন। তখন দক্ষিণাচরণ বাবু স্ত্রী মানে মরণপণ সেবা করে, তাকে যমের সঙ্গে এক কথায় যুদ্ধ করে দক্ষিণাচরণ বাবুকে সেবা শুশ্রূষায় ভালোবাসায় তাকে বাঁচায়। এবং সঙ্গে দক্ষিণাচরণ বাবুর কোনো এক আত্মীয় কোথা থেকে এক ব্রহ্মচারী আনিয়া উপস্থিত করিল, সে গব্যঘৃতের সহিত একটা শিকড় বাটিয়া আমাকে খাওয়াইয়া দিল। আচ্ছা,
কিসের সঙ্গে গব্যঘৃতের সহিত শিকড়, আন্ডারলাইন করব। ঔষধের গুণেই হোক বা অদৃষ্টক্রমেই হোক সে যাত্রা বাঁচিয়ে গেলাম। এবং তারপরে তার স্ত্রী যেভাবে তার সেবা করেছে, যেভাবে তাকে সুস্থ করে তুলেছে, সেই জায়গার একটা খুব সুন্দর বর্ণনা আছে। এবং দক্ষিণাচরণ বাবু সেরেও ওঠে। যম তখন পরাহত ব্যাঘ্রের ন্যায় আমাকে তার কবল হইতে ফেলিয়া দিয়া চলিয়া গেল। কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মারিয়া গেলেন। যম কিসের মতন পালিয়ে গেল? পরাহত ব্যাঘ্রের ন্যায়, সিংহের মতন নয়, কিন্তু শুদ্ধ অশুদ্ধ দিতে পারে। কিন্তু দক্ষিণাচরণ বাবু সুস্থ হয়ে উঠলেও তার সেবা করতে করতে তার স্ত্রী অসুস্থ হয়ে যায়। ঠিক আছে। এবং স্ত্রী তখন গর্ভবতীও ছিলেন। অনতিকাল পরে সে এক মৃত সন্তান প্রসব করে, অসুস্থ হয় এবং তার সন্তানটিও মারা যায়। এবং তারপর থেকেই তার স্ত্রী ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে, নানা প্রকার জটিল ব্যামোর সূত্রপাত হলো। তখন দক্ষিণাচরণ বাবু তার সেবা শুরু করেন। কিন্তু এই দেখো, এই যে সেবা, এটা কিন্তু এই প্রথম প্রথম তাকে এত সেবা করে শুশ্রূষা করে তুলেছে, তো আমিও একটু সেবা করি, আমিও, সেখানেও একটা সেবার ধুম পড়ে গেল। তোমরা প্রথম থেকেই গল্পটা পড়ে একটা জিনিস লক্ষ্য করবে, দক্ষিণাচরণ বাবু যখন তার স্ত্রীকে ভালোবাসছে বা ভালোবাসার কথা বলছে, তখনও একটা যেন কোথাও অতিরিক্ত দেখানো ভাব। আবার যখন তার স্ত্রী অসুস্থ হচ্ছে, যখন সেবা করছে, সেখানেও একটা অতিরিক্ত সেবা করছি, অতিরিক্ত অতিরিক্ত সবকিছু ভাব। আচ্ছা, তারপরে তাদের বাড়ির বর্ণনা আছে। আমাদের সেই বরানগরের বাড়িটি বোধ করে তুমি দেখিয়ে আছো। এই যে বাড়ির বর্ণনা, বাগানের বর্ণনা, এই জায়গাটা ভীষণ ভালো করে পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, শুদ্ধ অশুদ্ধের জন্য, সরাসরি প্রশ্নের জন্য, ক্রমের জন্য। ঠিক আছে। দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়ে ঘিরিয়ে আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরো বাগান বানাইয়াছিল। কোন দিকে? দক্ষিণ দিকে। কিসের বেড়া? মেহেদির বেড়া, আন্ডারলাইন। আচ্ছা, শুদ্ধ অশুদ্ধ এখান থেকে পড়তে পারে। এবং এখানে দেখো একটা ক্রমের জায়গা আছে, বেল, জুই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধা, 6টা ফুলের কথা এখানে আছে। এবং এই ফুলগুলোকে একটু ক্রম অনুযায়ী মনে রাখবে। ঠিক আছে, এখানে ক্রম অনুযায়ী প্রশ্ন এখান থেকে আসতে পারে। আচ্ছা, এখানে এই বাগানে একটা বকুল গাছ ছিল, বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো। এই জায়গাগুলো থেকে কিন্তু খুব প্রশ্ন আসে। কি গাছ? বকুল গাছ। কি রঙের মার্বেল? না সাদা মার্বেল, অন্য রঙের নয়। যেখানে তারা গ্রীষ্মকালে সন্ধ্যায় বসতো স্বামী স্ত্রী, এবং গঙ্গার কাছাকাছি সেটা, এবং সেখান থেকে গঙ্গা দেখা যেত। কিন্তু গঙ্গার কাছে যে কুঠির বাবুরা, তারা কিন্তু এই দক্ষিণাচরণদেরকে দেখতে পেত না, দক্ষিণাচরণ বা স্ত্রী। আচ্ছা, এরপরে দেখো চাঁদের অসাধারণ বর্ণনা আছে। আর এই গল্পটা পড়লে দেখবে চাঁদ কিন্তু এই গল্পের মধ্যে খুব সিগনিফিকেন্ট। শুধু যে প্রকৃতির বর্ণনা, পরিবেশ রচনা করার জন্য আসছে এরকম না। চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায়, তাহলে প্রথম চাঁদ কখন আসছে বা প্রথম সময়টা কি? চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যা। মনে রাখবে, মাস মনে রাখবে, শুক্লপক্ষ এটা মনে রাখবে। তো সেখানে দেখো ওই বকুল গাছের তলায় দুজনে আছে, এবং সেখানে দুজনের একটা প্রেমালাপ বা দুজনের কিছু কথোপকথন আছে। এখানে আছে যে দক্ষিণাচরণ তার স্ত্রীকে, অসুস্থ স্ত্রীকে বলছে, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না। এবং এই যে কথাটা দক্ষিণাচরণ বলে, এবং এটা যে কতটা মিথ্যে সেটা পরে আমরা গল্পে দেখবো। স্ত্রী হাসিয়া উঠিলেন, এবং তার মধ্যে অনেকটা পরিহাসের তীব্রতা ছিল। সে যেন কোন হাসির দ্বারা জানালো, কোনো কালে ভুলিবে না, ইহা কখনো সম্ভব নহে, এবং আমি তাহা প্রত্যাশাও করি না। আচ্ছা, এরপরে দেখো একটা কোকিলের কথা আছে। কটা কোকিল? একটা কোকিল, দুটো নয়, একটা কোকিল, সেটা আমরা মনে রাখবো। এরপরে দেখা যাচ্ছে যে এত কিছুর পরেও দক্ষিণাচরণের স্ত্রী সুস্থ হচ্ছে না, তার অসুখ দিনের পর দিন বেড়েই যাচ্ছে। তখন ডাক্তার বললো কি না, বায়ু পরিবর্তন করে দেখলে ভালো হয়, মানে তাকে বেড়াতে নিয়ে যেতে বলছে আর কি। তো দক্ষিণাচরণ তার স্ত্রীকে নিয়ে এলাহাবাদ যায়। কোথায় যায়? এলাহাবাদ যায়। এখান থেকেও প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল যে তার স্ত্রীকে নিয়ে এলাহাবাদে গেছে। আচ্ছা, এইখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকিয়া চুপ করিলেন। দক্ষিণারঞ্জন বাবু এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে, এইখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকিয়া চুপ করিলেন, কোন কথার পরে দক্ষিণারঞ্জন বাবু চুপ করিলেন? আমার স্ত্রীকে এলাহাবাদ নিয়ে গেলাম। ঠিক আছে, এই জায়গাটা আন্ডারলাইন করবে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা দেখবে যে ডাক্তারকে যখন দক্ষিণাচরণ বাবু তার পুরো ঘটনাটা বলছে, আচ্ছা আমার মাঝে মাঝে না দক্ষিণারঞ্জন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা ভুল হচ্ছে, এটা দক্ষিণাচরণ। তো দক্ষিণাবাবু যে এই যে ডাক্তারকে বলছে, তো ডাক্তারকে বলতে গিয়ে না সে বারবার থামছে, মানে সে যেন বলতে চাইছে না কিন্তু বলে ফেলছে, বলছে। তো তারা বেড়াতে আসে, এবং বেড়াতে কোথায় আসে সেই জায়গাটাও তোমরা মনে রাখবে, এলাহাবাদে। এখানে এসে তার ডাক্তার পরিবর্তন হয়, হারান ডাক্তার। নতুন ডাক্তারের নাম পায়, কি নাম? হারান ডাক্তার, আন্ডারলাইন করব। আচ্ছা,
এখানে তার স্ত্রীকে যখন তার ডাক্তার চিকিৎসা করছে, তো তার ডাক্তার বলেই দেয় এবং বুঝিয়েই দেয় যে তার স্ত্রী আর সারবে না, যখন সারবে এমন সারিবেও না, এবং শীঘ্র শীঘ্র মরিবার আশাও নেই, তখন আর কতদিনই জীবন মৃতকে লইয়া কাটাইবে, তুমি আর একটা বিবাহ করো। এটা দক্ষিণাচরণ বাবু স্ত্রী তাকে বলছে। না, যখন সে বুঝছে যে তার আর বাঁচার আশা নেই, তখন সে তার স্বামীকে আবার বিয়ে করতে বলছে। এটা যেন কেবল একটা সুযুক্তি এবং সৎ বিবেচনার কথা। এখানে আন্ডারলাইন করবে যে কোন কথাটা যেন একটা সুযুক্তি এবং সৎ বিবেচনার কথা, না আর একটা বিয়ে করার কথা। কিন্তু দেখো, এটা কিন্তু একটা অনেক যন্ত্রণা থেকে তার স্ত্রীর বলা কথা। কেউ কি চায় যে তার স্বামী আবার একটা বিয়ে করে নিক? তা কখনোই নয়। আস্তে আস্তে বুঝতে পারবে যে দক্ষিণাচরণ যে সামনে তার স্ত্রীকে ভালোবাসা দেখাচ্ছে, আড়ালে কিন্তু সে এই রোগীকে নিয়ে, এই সেবা করা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সে আসলে মনে মনে পরিশ্রান্ত হয়ে যাচ্ছে। তো তখন আবার দক্ষিণাচরণ বাবু বলছে যে যতদিন আমি উপন্যাসের প্রধান নায়কের ন্যায় গম্ভীর সমুচ্চভাবে বলিলাম, যতদিন এই দেহে জীবন আছে। এখানটা লাইন আন্ডারলাইন করো যে উপন্যাসের প্রধান নায়কের মতন দক্ষিণাচরণ বাবু কি বললো। আবার ওই নায়কোচিত একটা ব্যাপার, বড্ড বেশি কথা বলেন। আচ্ছা, তো তারপরে দেখা যায় তাদের কথোপকথন হচ্ছে, কিন্তু স্ত্রী আবারও তাকে বিয়েই করতে বলে, এবং স্ত্রী এটা বিশ্বাসও করে না যে তার স্বামী তাকে নিয়েই থাকবে বা তাকে সত্যিই ভালোবাসে। তার স্ত্রী সবকিছু বোঝে। আচ্ছা, এরপরে একটা জায়গায় দেখো দক্ষিণাচরণ লিখছে, এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশ্রান্ত হইয়া গিয়াছিলাম। দক্ষিণাচরণ কিন্তু নিজে এই যে সেবা করা বা এই জায়গাগুলোতে বেশ পরিশ্রান্ত হয়েছিলেন, এবং তিনিও কোথাও এই যে সেবা করা বা এই অসুস্থ স্ত্রী, কোথাও তিনিও কিন্তু এই স্ত্রীর থেকে মুক্তি চাইছিলেন। এখানে একটা ক্রমের জায়গা আছে। হাই প্রথম যৌবনকালে যখন সম্মুখে তাকাইয়াছিলাম, তখন প্রেমের কুহকে, সুখের আশ্বাসে, সৌন্দর্যের মরীচিকায়, এই তিনটে, প্রেমের কুহক, সুখের আশ্বাস, সৌন্দর্যের মরীচিকা, এই তিনটে ক্রম অনুযায়ী মনে রাখবে। এবং কোন বিষয়টার সঙ্গে কোন বিশেষণ যোগ হচ্ছে, ঠিক আছে? প্রেমের কুহক, সুখের আশা, সৌন্দর্যের মরীচিকা। প্রেমের কুহকই হয় মানে প্রেমের মায়া। দক্ষিণাচরণ বাবু কিন্তু তার স্ত্রীকে সত্যি ভালোবাসেনি। যদি সত্যি ভালোবাসতো, তাহলে স্ত্রী অসুস্থ হলে সে এরকম পরিশ্রান্ত হয়ে যেতে পারতো না। তার ওই প্রেমটা কিন্তু কুহক বা মায়াই ছিল। ওই সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, এরকম ব্যাপার। তো সুখের আশ্বাস সে তার স্ত্রীকে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রাখতে পারেনি। আর সৌন্দর্যের মরীচিকা, সে স্ত্রীকে কতটা ভালোবাসতো না স্ত্রীর সৌন্দর্যকে ভালোবাসতো, সেটাও তো এবার এই গল্পটা পড়লে আমরা ধীরে ধীরে বুঝবো। আচ্ছা, তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝিতেন। কিসের মতন বুঝিতেন? শিশু শিক্ষার মতন। এই জায়গাটা আন্ডারলাইন করবে। আচ্ছা, হারান ডাক্তার আমাদের স্বজাতীয়, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা আন্ডারলাইন করবে। হারান ডাক্তার, ইনিও এই গল্পের অন্যতম একজন প্রধান ভিলেন। তারপরে দেখো একটা ডেসক্রিপশন আছে, একটা বর্ণনা আছে। ডাক্তার তার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করাইয়া দিলেন। মেয়েটি অবিবাহিত, তার বয়স 15 হবে। তো 15 বছর বয়স হবে, এই ইনফরমেশন মনে রাখবো। মেয়েটির এখনো বিয়ে হয়নি। কেন বিয়ে হয়নি কারণটা মনে রাখবো। মেয়েটি দেখতে খুব সুন্দর, কিন্তু কেন বিয়ে হয়নি? মেয়েটির কুলের দোষ ছিল। তোমরা স্ত্রীপত্রেও দেখলে যে শুধু রূপ থাকলে হয় না, তার সঙ্গে কুলটাও থাকতে হয়, বংশ পরিচয়। কিন্তু আর কোনো দোষ ছিল না, তো এই কারণটাও মনে রাখবো। মরুভূমির মধ্যে আরেকবার মরীচিকা দেখিতে লাগিলাম। তৃষ্ণা তখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে কুল পরিপূর্ণ স্বচ্ছ জল ছলছল ঢলঢল করিতে লাগিল। আচ্ছা, এই যে স্বচ্ছ জল, এটা কে? না ওই মেয়েটি, ডাক্তারের মেয়ে। মানে দক্ষিণাচরণ তার অসুস্থ স্ত্রীর প্রতি বিরক্ত, বিতৃষ্ণ, সে ডাক্তারের মেয়ের প্রতি আকর্ষিত হচ্ছে। রোগিণীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হইয়া উঠিল। আগে তো নিরানন্দ ধীরে ধীরে এমনিই হয়ে উঠছিল, তার উপরেই ডাক্তারের মেয়ের সঙ্গে পরিচয় হওয়ার পরে কিন্তু আবার আরো বেশি করে তার স্ত্রীর প্রতি অনীহা, এই ব্যাপারটা চলে আসতে থাকে। এই যে ডাক্তার, এরপরে দেখো একটা ভয়ঙ্কর কথা আছে। হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝে বলিতেন, যাহাদের রোগ আরোগ্য হইবার কোনো সম্ভাবনা নাই, তাহাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বাঁচিয়া তাহাদের নিজেরও সুখ নাই, অন্যেরও সুখ নাই। এটা আন্ডারলাইন করবে যে যাদের আরোগ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাদের পক্ষে কেন মৃত্যু ভালো। মন্তব্য, যুক্তি কি? বাঁচিয়া তাহাদের নিজের কোনো সুখ নাই, অন্যেরও অসুখ। কথাটা সাধারণভাবে বলিতে দোষ নেই। কোন কথাটা সাধারণভাবে বলিতে নেই দোষ নেই? ওই কথাটা। এখানে মন্তব্য যুক্তি থেকেও আসতে পারে, আবার কোন কথাটা সাধারণভাবে বলিতে দোষ নেই এইভাবেও আসতে পারে। মানে দেখো, এই যে কথাটা হারান ডাক্তার বলছে, যার আরোগ্যের সম্ভাবনা নেই তার মৃত্যুই ভালো, মানে কি ভয়ানক একটা কথা। দক্ষিণাচরণের মন তার স্ত্রীর থেকে বিরূপ করে দেওয়ার জন্য
ইনজেকশনের মতনই হারান ডাক্তার কিন্তু এই কথাগুলো দক্ষিণাচরণের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এবং দক্ষিণাচরণের সঙ্গে ধনী জমিদার দক্ষিণাচরণ, তার সঙ্গে যে হারান ডাক্তার নিজের মেয়ের পরিচয় করিয়ে দিচ্ছে, এটাও কিন্তু একটা কৌশলী পরিকল্পনা, ওই বড়শিতে মাছ গাঁথার মতন, বড়লোক পাত্র বা জমিদার পাত্র। হুম। তো এই দেখো, এই জায়গাটা একটুখানি মার্ক করবে। কথাটা শুনিয়া হঠাৎ আমার বক্ষে বড় আঘাত লাগিল। কোন কথা শুনে আমার আঘাত লাগিল? আগের লাইনগুলো একটু পড়বে, এই জায়গাটা আন্ডারলাইন করবে। আচ্ছা, এরপরে দেখা যায় কি যে দক্ষিণাচরণ প্রত্যেক দিন কিছুটা বেরিয়ে আসতো, মানে বাইরে থেকে ঘুরে আসতো আর কি। তো দক্ষিণাচরণ তার স্ত্রীকে কি বুঝিয়েছিল যে ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেরিয়ে আসা বিশেষ আবশ্যক। কিন্তু আসলে সে ওই হারান ডাক্তারের মেয়ে মনোরমা, তার সঙ্গেই কিন্তু দেখা করার বা তাকে দেখার জন্যই কিন্তু যেত। এবং অন্য কোনো কাজে যে যাচ্ছে শুধুমাত্র খিদের জন্য নয়, এটা কিন্তু তার স্ত্রী বুঝতো। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, একদিন ডাক্তারবাবুর যে কন্যা মনোরমা, তার নাম কি মনোরমা, সে কখন দক্ষিণারঞ্জনের স্ত্রীকে দেখতে আসে? সন্ধ্যাবেলা। একদিন মনোরমা সন্ধ্যাবেলা তার দক্ষিণারঞ্জনের স্ত্রীকে দেখতে আসে। সেই সময় যে ঘরের পরিবেশ, এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে। এই যে এখানে দেখো আছে, চোখে লাগিবে বলিয়া কেরোসিনের আলোটা দ্বারের পাশে ছিল। কোথায় ছিল? না দ্বারের পাশে। এই এই ছোট ছোট ইনফরমেশন গুলো একটু দাগ দেবে। তারপরে হচ্ছে, মনোরমা ঘরে এসে কোথায় দাঁড়ায়? না ঘরের প্রবেশদ্বারে দাঁড়ালো। বিপরীত দিক হইতে কেরোসিনের আলো আসে তার মুখের ওপর পড়িল। এইখান থেকে জাস্ট গল্পের মধ্যে পরে কিছুটা পড়বে। এরপরে দেখো, তার স্ত্রী হঠাৎ মনোরমাকে দেখতে পায়। মনোরমা তখনও ঘরে ঢোকেনি। দক্ষিণাচরণের স্ত্রী হঠাৎ দেখে না ভয় পেয়ে যায়। 2-3 বার অস্ফুট স্বরে প্রশ্ন করিলেন, ওকে 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 গো। মানে এই সেই কথা যে বাক্যটা সারা গল্প জুড়ে মর্মরিত হবে। মানে এটা যেন প্রথম তার একটা প্রতিফলন, যে তার জীবন, তার গার্হস্থ্য, তার স্বামী, তার ভালোবাসা, তার সংসার, তার সুখে এটা কার ছায়া এসে পড়লো। আমার যেন কেমন দুর্বুদ্ধি হইয়া আমি প্রথমেই বলিলাম, আমি চিনি না। আন্ডারলাইন করবে যে সে প্রথমে কি বললো, আমি চিনি না। বলিবা মাত্র কে যেন আমাকে কশাঘাত করিল। কি বলা মাত্র আমাকে কশাঘাত করিল? আমি চিনি না। এই জায়গাটা আন্ডারলাইন করবে। পরের মুহূর্তেই বলিলাম, ও আমাদের ডাক্তারবাবুর মেয়ে, কন্যা। আচ্ছা, দক্ষিণাচরণের মনের মধ্যে যদি কোনো পাপবোধ না থাকতো, অন্যরকম ভাবনা না থাকতো, তাহলে প্রথমেই কিন্তু সে বলতো না যে আমি চিনি না, এবং তার পরের মুহূর্তেই আবার বলছে আমাদের ডাক্তারবাবুর কন্যা। স্ত্রী কিন্তু বুঝতে পারে, এবং স্ত্রী বোকা নয় প্রথম থেকেই, এটা তোমরা দেখছো, স্ত্রী সবকিছুই বোঝে। মনোরমা ঘরের মধ্যে আসে এবং তার সঙ্গে দক্ষিণাচরণবাবু স্ত্রীর অল্প স্বল্প আলাপ চলতে থাকে। তো ডাক্তারবাবু মানে মনোরমার বাবা সেই সময় সেখানে আসেন, উপস্থিত হন, যখন মনোরমা এবং দক্ষিণাচরণের স্ত্রী কথা বলছে। ডাক্তারবাবু কি করেন না, 2টো শিশি ওষুধ এনেছেন। সেই 2টি শিশি বার করে ডাক্তারবাবু তার দক্ষিণাচরণের স্ত্রীকে দিয়ে বলছে, এই নীল শিশিটা মালিশ করার আর এইটি খাইবার। 2টি রঙের কিন্তু শিশি ছিল, নীল আর লাল। কোন শিশিটা মালিশ করার আর কোন শিশিটা খাবার ওষুধ, এইটা কিন্তু খুব মানে মনে রাখবে। এখানে গোলানোরও চান্স থাকে এবং এখান থেকে প্রশ্নও হতে পারে। একটা মালিশ করার ওষুধ যেটা বিষাক্ত, আর একটা খাওয়ার ওষুধ। আচ্ছা, আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি। দেখো, রবীন্দ্রনাথ যখন কোনো একটা রং ব্যবহার করছেন, কোনো একটা গাছ ব্যবহার করছেন, সেটার কিন্তু তাৎপর্য আছে। নীল রংটা কিন্তু বিষের সঙ্গে যায়। নীলকে আমরা বিষের রং বলে জানি, জানি আমরা শিব হচ্ছে নীলকণ্ঠ বিষ পান করে। এইভাবেও আমরা কিন্তু মনে রাখতে পারি। ঠিক আছে। তো বারবার দেখো, এখানে ডাক্তার বারবার তাকে সচেতন করছে যে এই ওষুধটা কিন্তু ভুলেও খাবে না, এই ওষুধটাই কিন্তু মালিশ করবে, এটা কিন্তু ভারী বিষ। দেখো, যখন এখানে গল্পের মধ্যে আমরা দেখছি যে দক্ষিণাচরণের স্ত্রী, তার কিন্তু ধীরে ধীরে বাঁচার ইচ্ছা এমনিই চলে যাচ্ছে। এমনি সে বারবার বলছে যে আমার মরণ হলে আমি বাঁচি। এমনিতেই সে অসুস্থ, আর পারছে না, নিজের থেকে বাঁচার ইচ্ছাটা চলে যাচ্ছে। এবং যে মানুষটা বাঁচতে চায় না, যে মানুষটা বারবার বলছে আমি বাঁচতে চাই না, তাকে বারবার বলে দেওয়া যে এইটা খেলে কিন্তু তুমি মারা যাবে। মানে এটাও এটাও কোথাও গিয়ে মানে কোথাও গিয়ে সুপরিকল্পিত ভাবে তাকে বলে দেওয়া না যে এটা তুমি খাও, এটা খেলে তুমি মারা যাবে। এটা ভীষণ মনস্তাত্ত্বিক একটা গল্প। তো তারপরে সেখান থেকে ডাক্তার তাকে ওষুধ দুটো কোথায় রাখে, ওষুধের শিশি দুটো না শয্যা পার্শ্ববর্তী টেবিলের ওপরে। কোথায় রাখছে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। শয্যা পার্শ্ববর্তী টেবিলের ওপরে রাখছে।
আচ্ছা, এরপরে একটা লাইন আছে, দেখো, আমার স্ত্রী ব্যস্ত হইয়া উঠিলেন, বলিলেন, না না, আপনি কষ্ট করিবেন না, পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতন যত্ন করিবে। এই সময় মনোরমা, সে তার স্ত্রীর সঙ্গে থাকতে চায়, দক্ষিণাচরণের স্ত্রীর সঙ্গে, কিন্তু স্ত্রী বলছে না, পুরনো ঝি আছে। এই লাইনটাও খুব সুন্দর, এই লাইনটা মনে রাখবে যে কে আছে যে তাকে মায়ের মতন যত্ন করে, না পুরনো ঝি আছে। সে সব হারিয়েছে, একমাত্র বাড়ির ঝিটি তাকে হয়তো বোঝে, মায়ের মতন যত্ন করে। আচ্ছা, এমন সময় স্ত্রী তাকে কি বলছে, ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু যখন চলে যাচ্ছেন বলছেন যে আমার স্বামীকেও একটু নিয়ে যান না, স্বামী তো এতক্ষণ বদ্ধ ঘরের মধ্যে আছেন, তো স্বামীকেও একটু বেড়াতে নিয়ে যান। তো ডাক্তারবাবু তাকে যেতে বলে এবং দক্ষিণাচরণ বাবু ঈষৎ আপত্তি দেখাইয়া অনতি বিলম্বে সম্মত হইলেন। এই এই জায়গাটা দাগ দেবে, ঈষৎ আপত্তি দেখাইয়া অনতি বিলম্বে, এখান থেকে শুদ্ধ অশুদ্ধ বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। দেখো, ডাক্তারবাবুও কিন্তু যেতে চাইছেন এবং সরি, দক্ষিণাচরণও কিন্তু যেতে চাইছে এবং দক্ষিণাচরণও কিন্তু বুঝতে পারছে ডাক্তার কেন তাকে দুটো শিশি দিচ্ছে, এবং স্ত্রীর নাগালের মধ্যেই কিন্তু শিশি দুটো রাখছে, বিশেষ শিশিটাও। তো সেই জন্য সে ঈষৎ আপত্তি দেখিয়ে অনতি বিলম্বে, মানে তার সম্মতি পেতে কিন্তু সম্মত হতে বেশি দেরি হয়নি, সে চলে যাচ্ছে এবং যাওয়ার সময় বারবার আবার তাকে সচেতন করে দেওয়া হচ্ছে। এরপরে দেখো, আহ নর্মালি সাধারণভাবে দক্ষিণাচরণ ডাক্তারের বাড়ি থেকে যখন যে সময় ফিরে আসে তার থেকে কিন্তু সেদিন অনেক দেরি করে আসে। এটা কিন্তু নিছকই দেরি হয়ে যাওয়া নয়, সেদিন ডাক্তারের বাড়িতেই আহার করলাম, এটা কিন্তু সুপরিকল্পিত। কারণ তারা জানে যে বাড়িতে কিন্তু ওই বিষের শিশি তার নাগালের মধ্যে রেখে দিয়ে আসা হয়েছে এবং সেটা খাবে, এবং তাকে যাতে বাঁচানো না যায় সেই জন্যই কিন্তু দেরি করে যাওয়া। তো অনেক দেরিতে আসে, এসে দেখছে যে স্ত্রী ছটফট করছে। অনুতাপে বিদ্ধ হইয়া জিজ্ঞাসা করিলাম, অনেক কিছু জিজ্ঞেস করছে আর কি। এবার ডাক্তার সেই রাত্রেই আসে। ডাক্তার প্রথমটা আসে অনেকক্ষণ কিছু বুঝিতে পারিলেন না, কিন্তু ডাক্তার কি সত্যি মানে বুঝতে পারেনি? ডাক্তার কিন্তু সবই বুঝতে পেরেছিলেন। তো তারপরে ডাক্তার গাড়ি করিয়া তাহার বাড়ি হইতে পাম্প আনিতে ছুটিলেন। ডাক্তার কিন্তু প্রথমবারে পাম্প নিয়ে আসেননি। দেখো, সবকিছুর মধ্যেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া একটা ছল, পুরো ঘটনাটার মধ্যেই একটা ছল। যাই হোক, মারা যায় তার স্ত্রী, দক্ষিণাচরণের স্ত্রী মারা যায়, এবং মারা যাওয়ার আগে সে বারবার কি বলতে লাগলো, শোক করিও না, ভালোই হইয়াছে, তুমি সুখী হইবে, সেই মনে করিয়া আমি মরিলাম। আচ্ছা, এখানটা দাগ দেবে, সেই মনে করিয়া আমি সুখে মরিলাম। কি মনে করিয়া আমি সুখে মরিলাম? না, ভালোই হইয়াছে, তুমি সুখী হবে। তো ডাক্তার যখন ফিরলেন, দেরি করেই ফিরলেন, তখন স্ত্রী মারা গেছে, দক্ষিণাচরণের স্ত্রী মারা গেছে। দক্ষিণাচরণ এতটা বলে আবার থামছে। এর কিছুদিনের মধ্যেই মনোরমাকে, স্ত্রীর মৃত্যুর পরে দক্ষিণাচরণ কিছুদিনের মধ্যেই ডাক্তারের মেয়ে মনোরমাকে বিয়ে করে, এবং মনোরমাকে বিয়ে করার পরে আবার সেই বরানগরের বাড়ি যেখানে, সেখানে ফেরে। এই জায়গাটা আন্ডারলাইন করবে যে একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের বরানগরের বাগানে বেড়াইতেছি। কি সময়? না শরৎকালে। মনোরমাকে নিয়ে কোথায় বেড়াচ্ছি, বরানগরের বাগানে বেড়াচ্ছি। আচ্ছা, পাখিদের বাসায় ডানা উড়িবার শব্দটুকুও নাই। এখান থেকে শুদ্ধ অশুদ্ধ আসতে পারে, আন্ডারলাইন করো। পাখিদের বাসায় ডানা উড়িবার শব্দটুকু নাই, ঠিক আছে, নাইটাকে গোল দাগ দাও। এবং পথের দুপাশে কি গাছ? না ঝাউ গাছ। সমস্তটাই দেখো একটা গুমোট। প্রথমবারে যে বাগানের বর্ণনা আর এখনকার বাগানের বর্ণনা, তখন চৈত্র মাসে শুক্লপক্ষের চাঁদ, একটা সুন্দর, কিন্তু এখন দেখো একটা গুমোট, কোনো শব্দ নেই, মানে একটা অদ্ভুত একটা পরিবেশ। আবার সেই বকুলতলা শুভ্র পাথরের বেদির ওপরে মনোরমা নিজের বাহুর ওপরে, হাতের ওপরে মাথা রাখিয়া শয়ন করিল। দেখো, সেম জিনিসটা হচ্ছে। আজ থেকে কিছু বছর আগে বা কয়েকদিন আগেই তো তার প্রথম স্ত্রী এখানে শুতো, ঠিক এইভাবেই শুতো। জায়গা কি সহজেই পরিবর্তন হয়ে যায় না? সেদিন বৈকালে আমি কিছু মদ খাইয়াছিলাম। কখন মদ খেয়েছিলাম? বিকেলে মদ খেয়েছিলাম, আন্ডারলাইন করবে। আচ্ছা, অন্ধকার যখন চোখে সহিয়া আসিল, তখন বনচ্ছায়াতলে পাণ্ডুর বর্ণে অঙ্কিত সেই শিথিল ড্যাশ ড্যাশ ড্যাশ, তো কি বর্ণে? পাণ্ডুর বর্ণে। এই জায়গাটা আন্ডারলাইন করবে। এবং এরপরে দেখো, একটা প্রকৃতির একটা খুব সুন্দর বর্ণনা আছে এই গল্পে না। প্রকৃতি, গাছ, চাঁদ, এগুলো একটা ভীষণ ইম্প্যাক্ট ফেলছে। এখানে দেখো, ঝাউ গাছের শিখর দেশে যেন আগুন ধরিয়া উঠিল। কৃষ্ণপক্ষের জীর্ণপ্রান্ত হলুদ বর্ণ চাঁদ, ক্রম অনুযায়ী মনে রাখবে, কৃষ্ণপক্ষের জীর্ণপ্রান্ত হলুদ বর্ণ চাঁদের তিনটে বিশেষণ। আচ্ছা, কৃষ্ণ আগে ছিল শুক্লপক্ষ, আলো, এখন কিন্তু অন্ধকার, কৃষ্ণপক্ষ। জীর্ণ প্রান্ত, চাঁদ কিন্তু জীর্ণ হয়ে গেছে। আগের চাঁদ কিন্তু খুব উজ্জ্বল ছিল, এখন কিন্তু সেটা জীর্ণ, হলুদ বর্ণ চাঁদ। পাণ্ডুর হয়ে গেছে সে, পাণ্ডুর বর্ণ। আচ্ছা,
সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই শান্ত শয়ন রমণীর মুখের ওপর জ্যোৎস্না এসে পড়লো। কি রঙের শাড়ি পরেছিল? সাদা রঙের শাড়ি। ঠিক আছে, আন্ডারলাইন করবে। এখানে আবার দেখো দক্ষিণাচরণ বলছে যে মনোরমা, তুমি আমায় বিশ্বাস করো না, আমি কিন্তু তোমাকে ভালোবাসি, তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারিব না। এই একই কথা কিন্তু সে তার স্ত্রীকেও বলেছিল। আসলে সে কি কাউকে ভালোবেসেই কথা বলছে, নাকি এটা শুধু রূপমুগ্ধতা? আবার দেখো চাঁদের কথা আছে। আচ্ছা, কথাটা বলিবা মাত্র চমকিয়া উঠিলাম, মনে পড়িল ঠিক এই কথাটা আর একদিন আর কাহাকে বলিয়াছি। দাগ দেবে কোন কথা, প্রশ্ন পড়তেই পারে। তারপরে দেখো, কৃষ্ণপক্ষের পীতবর্ণ ভাঙা চাঁদের নিচ দিয়া গঙ্গার পূর্ব পার হইতে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত হাহা হাহা করিয়া হাসি বইয়া গেল। তো এই ইনফরমেশন গুলো মনে রাখবে যে কৃষ্ণবর্ণের পীতবর্ণ চাঁদ গঙ্গার কোন দিক থেকে কোন দিক, পূর্ব থেকে পশ্চিম দিকে একটা যেন হাসির আওয়াজ চলে যাচ্ছে। কিন্তু সেটা আসলে হাসির আওয়াজ নয়, কিন্তু সেটাকে দক্ষিণাচরণ ভুল করে হাসির আওয়াজ বলে। আসলে দক্ষিণাচরণ কিন্তু জানে সে কি পাপটা করেছে, সে তার নিজের স্ত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, কিন্তু সেটা সে সরাসরি যে তাকে খুন করেছে এমনটা কিন্তু নয়, কিন্তু সে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে, এটাও কিন্তু সমান অপরাধ। এই জন্য এই যে হাহা করে হাসি শোনা, এই যে এগুলো কিন্তু তার একটা মনেরই আত্মদহন বা মনেরই কিন্তু ভয়। কিন্তু এটা কিসের শব্দ ছিল না, ষাঁড় বাঁধিয়া দীর্ঘ একঝাঁক পাখি উড়িয়া গেল। দেখো এই লাইনটা দাগ করবে, ষাঁড় বাঁধিয়া দীর্ঘ একঝাঁক পাখি উড়িয়া গেল, দিতেই পারে ষাঁড় বাঁধিয়া ক্ষুদ্র একঝাঁক পাখি উড়িয়া গেল। ঠিক আছে, এরকম ছোট ছোট ভাবে মনে রাখবে। আচ্ছা, এই সময় উত্তর দেশ হইতে হংস শ্রেণী নদীর চরে চড়িবার জন্য আসিতেছে। কোথা থেকে আসছে না, উত্তর দেশ থেকে। কি পাখি না, হংস শ্রেণীর পাখি। এই জায়গাগুলো ইনফরমেশনের জন্য আন্ডারলাইন করবে। আচ্ছা, তারপরে দেখো আবার তারা বেড়াতে যাচ্ছে। ঠিক আছে, এবং এই জায়গা থেকেই দেখবো যে দক্ষিণাচরণ কিন্তু ধীরে ধীরে অসুস্থ হচ্ছে, দক্ষিণাচরণ কিন্তু ধীরে ধীরে নিজের একটা মানসিক বিকৃতি তার ঘটছে। অবশেষে এমন হইলো, সন্ধ্যার পর মনোরমার সহিত একটা কথা বলিতে আমার সাহস হইতো না। তার মানসিক বিকৃতি কিন্তু দেখা যাচ্ছে, ভয়। এই ভয় কিন্তু ভূতের ভয় না, এটা তার মনের অন্ধকার, মনের পাপেরই ভয়। অগ্রহায়ণ মাসে নদীর বাতাস। আচ্ছা, তারপরে তারা বেড়াতে যাচ্ছে, বরানগরের বাড়ি ছাড়িয়া মনোরমাকে লইয়া বোটে করিয়া বাহির হলাম। আচ্ছা, কখন যাচ্ছে? অগ্রহায়ণ মাস। ঠিক আছে, অগ্রহায়ণ মাস মনে রাখবো। কোথায় যাচ্ছে? গঙ্গা ছাড়াইয়া, খোরে ছাড়াইয়া অবশেষে পদ্মায় আসিয়া পৌঁছালায়। আচ্ছা, খোরে মানে হচ্ছে জলঙ্গি। ঠিক আছে, খোরে মানে হচ্ছে জলঙ্গি। কৃষ্ণনগর অঞ্চলে জলঙ্গিকে খোরে বলা হয়, কৃষ্ণনগরে। তো তারা গঙ্গা থেকে পদ্মায় পড়ে। তখন গঙ্গার যে বর্ণনাটা আছে, দেখো এইখানে যে বর্ণনাটা আছে, উত্তর পাড়ে জনশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির চর, এই জায়গাগুলো আন্ডারলাইন করবে। কি কাল ছিল তখন? হেমন্তকাল ছিল। আচ্ছা, গঙ্গার যে বর্ণনা আছে, গঙ্গা হেমন্তের বিবর্লিন ভুজঙ্গিনীর মতন কৃষ্ণ নির্জীবভাবে সুদীর্ঘ শীত নিদ্রায় নিবিষ্ট ছিল। এই বিশেষণগুলো পারলে একটু ক্রম অনুযায়ী মনে রাখবে, বা এই জায়গাগুলো মনে রাখবে। আচ্ছা, বিবর্লিন মানে হচ্ছে মাটির নিচে থাকা, কৃষ মানে হচ্ছে রোগা, ভুজঙ্গিনী মানে হচ্ছে সাপ। গঙ্গাকে সাপের, সরি, পদ্মাকে সাপের সঙ্গে তুলনা করা হচ্ছে। আম বাগানের কথা আছে। তো মাঝে মধ্যে যে পাড় ভেঙে যাচ্ছে, মানে শুধু যে পাড় ভাঙছে এমন কিছু না, ভাঙছে তো অনেক কিছু গল্পের মধ্যে। মানে সংসার ভাঙছে, মানুষের মৃত্যু হচ্ছে, জীবন ভাঙছে, জীবনের মূল্যবোধ ভাঙছে, অনেক কিছু ভাঙছে। আচ্ছা, এবার কি হচ্ছে না, একদিন আমরা দুইজনে বেড়াইতে বেড়াইতে বহু দূরে চলিয়া গেলাম। তো তারা পদ্মার ধারে মাঝে মাঝে বোটে করে বেড়াতো। তো বেড়াতে বেড়াতে একদিন অনেক দূরে চলে গেছে। এরপরে দেখো আবার শুক্লপক্ষের কথা আসবে। শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক, একটা অসাধারণ একটা সুন্দর পরিবেশ রচনা করবে। এবং এই পরিবেশটা দেখো, মানে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর জন্য একটা ভীষণ রোমান্টিক, ভীষণ একটা সুন্দর একটা পরিবেশ। অসীম জনশূন্য চন্দ্রালোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে যেন কেবল আমরা দুইজনে ভ্রমণ করিতেছি। একটা লাল শাল মনোরমার মাথার উপর হইতে নামিয়া তাহার মুখখানি বেষ্টন করিয়া। আচ্ছা, কি রঙের শাল পরেছিল মনোরমা? লাল শাল। ঠিক আছে, এর আগে সাদা শাড়ি পরে বরানগরের বাড়িতে বকুলের নিচে শুয়েছিল, আর এখন লাল শাল। এই এই ইনফরমেশন গুলো মনে রাখবো। আচ্ছা, কেবল একটি সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া আর কিছুই রহিল না। এই জায়গাটা আন্ডারলাইন করবো যে কি কি থাকলো শুধু পড়ে। গল্পে শেষ পর্যন্ত শুভ্রতা এবং শূন্যতা। শুভ্রতার সঙ্গে দেখো শূন্যতার একটা অদ্ভুত এখানে দুটো বিশেষণ ব্যবহার করা হয়েছে। এই বিশেষণ দুটো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, এবং এই বিশেষণ দুটো অনর্থক নয়। এই যে সুন্দর শুভ্রতা, এই যে পরিবেশ, ভালো লাগা ভালোবাসার পরিবেশ, কিন্তু সেখানে দক্ষিণাচরণ পারছে না তার স্ত্রীকে ভালোবাসতে, পারছে না সেভাবে তাকে একসেপ্ট করতে, তার পাপবোধ, ভয়, মানসিক বিকৃতি থেকে। আলটিমেটলি শুভ্রতাটা কিন্তু একটা শূন্যতার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে,
আচ্ছা, এরপরে একটা ক্রমের জায়গা আছে, আমাদের ঘর নাই দ্বার নাই কোথাও ফিরিবার নাই। এই ঘর নাই দ্বার নাই কোথাও এরকম উল্টোপাল্টা প্রশ্ন মাঝে মাঝে দেয়, ঠিক আছে? যতটা পারবে মনে রাখবে, এই জায়গাটা একটু ক্রম হিসাবে দাগ দিয়ে রাখতে পারো। আচ্ছা, এইরূপে চলিতে চলিতে একটা জায়গায় আসিয়া পড়িলাম, সেই বালুকা রাশির মধ্যে একটা জলাশয়ের মতন হয়েছে, মানে হয় যেরকম বালির মধ্যে কিছুটা জল জমে একটা জলাশয়ের মতো। আচ্ছা, সেই মরু বালুকা বেষ্টিত নিস্তরঙ্গ নিঃসুপ্ত নিশ্চল জলটুকুর উপরে একটি সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিত ভাবে পড়িয়া আছে। বিশেষণগুলো দেখবে সব যেন মূর্ছিত, মানে জ্যোৎস্নার রেখা যতই রোমান্টিক পরিবেশ হোক সেটা মূর্ছিত, সেখানে কোনো প্রাণ নেই, নিষ্প্রাণ মূর্ছিত হয়ে গেছে জ্যোৎস্না। চাঁদের মধ্যেও সেখানে কোনো প্রাণ নেই। এমন সময় মানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে 3 বার বলিয়া উঠিল, ওকে ওকে ওকে। এই সেই লাইন, 3 বার, ঠিক আছে? মনে রাখবো 3 বার, মরুভূমির মধ্যে 3 বার বলেছে। দাগ দেব। এখানে দুজনেই সেটাতে ভয় পেয়ে কেঁপে ওঠে, কিন্তু তারপরে বোঝা যায় যে এটা চরবিহারী জলচর পাখির ডাক। হঠাৎ করে তাদের বাসস্থানে এরকম লোক সমাগম দেখে তারা ডাকতে শুরু করেছে আর কি। এরপরে তারা ভয় পেয়ে যাই হোক রাত্রে তাড়াতাড়ি বোটে ফেরে এবং বোটের মধ্যেই বিছানা করে তারা শোয়। শ্রান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমিয়ে পড়ে, কিন্তু দক্ষিণাচরণের মনে হয় অন্ধকারে কে একজন তার মশারির কাছে দাঁড়িয়ে সুষুপ্ত মনোরমার দিকে একটি দীর্ঘ শীর্ণ অস্থিসার অঙ্গুলি নির্দেশ করিয়া কানে কানে অত্যন্ত চুপি চুপি করে বলছে, ওকে 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 গো। আসলে ওকে এইটাই সেই লাইন যখন বুঝতে পেরেছিল দক্ষিণাচরণের স্ত্রী যে তার সংসারে কার ছায়া এসে পড়লো, তার সংসার, তার জীবন, তার সাজানো হাতের সবকিছু শেষ হয়ে যাবে। সেই যে লাইন ওকে, সেই লাইনটা কিন্তু এই গল্পে পুরো গল্প জুড়ে বারবার বারবার এই লাইনটা কিন্তু দেখবে ঘুরে ফিরে আসছে। এরপরে ক্রমটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। আচ্ছা, তাড়াতাড়ি উঠিয়ে দেশলাই জ্বালালাম, ঠিক আছে? দেশলাই জ্বালিয়েছিল, প্রদীপ নয়। এগুলো মনে রাখবে, দাগ দেবে। তারপরে দেখো এখানে যে হাসিটা যে কোথা পার হয়ে যাচ্ছে, পদ্মা পার হচ্ছে, তারপরে পদ্মার চর পার হচ্ছে, তারপরে সমস্ত সুপ্ত দেশ গ্রাম নগর পার হয়ে এই যে পরপর হাসিটা চলে যাচ্ছে, চিরকাল ধরে যেন দেশ দেশান্তর লোকান্তর ধরে যেন হাসিটা চলে যাচ্ছে। মানে এই যে কষ্ট, মানে মেয়েদের যে কি অদ্ভুত কষ্ট। মৃত্যু পথযাত্রী দক্ষিণাচরণের স্ত্রী, সে বুঝতে পারছে মরার সময় যে তার জায়গাতে অন্য কেউ চলে আসবে, সবাই তার যাওয়ার অপেক্ষায়। একজন মানুষ মারা যাবে, সে বুঝতে পারছে যে সবাই চায় সে চলে যাক, তাহলে তার কষ্টটা বুঝতে পারছো। মারা যাওয়ার সময় যখন একটা মানুষ জানছে সে মারা গেলে তার জন্য কাঁদার কেউ নেই, কেউ কষ্ট পাবে না, মানে এটা একটা মেয়ের ক্ষেত্রে না অসম্ভব ব্যথার জায়গা। এবং এই ব্যথাটা এতটাই কষ্টের, এতটাই ব্যথার গভীরতা যে দুঃখ বেদনা সেটা যেন বিশ্বব্যাপী, মানে জন্ম মৃত্যু দেশ ছাড়িয়ে দেশ দেশান্তর, একটা বিশাল জায়গাগত বিস্তৃতি, দেশ দেশান্তর এবং কালান্তর, একটা মানে সময়গত বিস্তৃতি, কাল থেকে কালান্তরে ছড়িয়ে পড়ছে। জায়গাগত বিস্তৃতি এবং এই যন্ত্রণার আহ সময়গত এবং জায়গাগত বিস্তৃতি, দেশ দেশান্তর কালান্তর। তারপরে দেখো এখানে আছে যে ক্রমে তাহা যেন সূচির অগ্রভাগের ন্যায় ক্ষীণতম হইয়া আসিল। কিসের অগ্রভাগের ন্যায়? না, সূচির অগ্রভাগের ন্যায়। আন্ডারলাইন করব। আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ রহিয়াছে এবং সেই শব্দ যত দূরে যাইতেছে কিছুতেই আমার মস্তিষ্কে সীমা ছাড়াইতে পারিতেছে না। এই যে অপরাধ বোধ, এই যে যন্ত্রণা, এই কষ্ট, এটা কিন্তু পেতেই হতো, ঠিক আছে? তারপরে আবার সে আলো নিভিয়ে শুয়ে পড়ে। তখন সে সারা রাত ওই শুনতে পায় মশারির কাছে, তার কানের কাছে অন্ধকারে সে বারবার যেন কে ওকে 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 বলে, যেন তার বুকের রক্তের ঠিক সমান তালে। মানে এই যে পাপবোধ, এই যে যন্ত্রণা, একটা মৃত্যু পথযাত্রী মানুষকে আত্মহত্যায় উদ্বুদ্ধ করা, এইটা যেন তার রক্তের সঙ্গে মিশে গেছে। সে চাইলেও কিছুতেই এটাকে বের করতে পারছে না। আচ্ছা, নিস্তব্ধ গভীর রাত্রে বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হইয়া উঠিয়া তার ঘণ্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করিয়া শেলফের উপর হইতে তালে তালে বলিতে লাগিল। আন্ডারলাইন করবে। গোলাকার ঘড়ি, চৌকো আকারের নয়, অন্য কোনো আকারের নয়। আর ঘন্টার কাঁটা, ঠিক আছে? মিনিট বা সেকেন্ডের কাঁটা নয়। আচ্ছা, তারপরে দেখা যায় যে এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপদপ করিয়া নিভিয়া গেল। হঠাৎ দেখতে পাইলাম বাহিরে আলো হইয়াছে, কাক ডাকিয়া উঠিল। তাহলে সকালে প্রথম কোন পাখি ডেকেছিল? না, কাক ডেকেছিল, মনে রাখবো। তারপরে আরেকটা পাখির কথা আছে, দোয়েল। দোয়েল শীষ দিতে লাগিল।
আমার বাড়ির সম্মুখের পথে একটি মহিষের গাড়ি ক্যাচ ক্যাচ শব্দ করিয়া জাগিয়া উঠিল। মনে রাখবো, গরুর গাড়ি নয় কিন্তু, ঠিক আছে, মহিষের গাড়ি, ষাঁড়ের গাড়িও নয়। আচ্ছা, তখন দক্ষিণাবাবুর মুখের ভাব একেবারে বদল হইয়া গেল। ভয়ের কিছুমাত্র চিহ্ন রহিল না। রাত্রির কুহকে কাল্পনিক শঙ্কার মত্ততায় এবার যখন দিনের বেলা হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে দক্ষিণাচরণ বাবুর মুখে আর কোনো ভয়ই নেই। তো এই যে গল্পটার নামও নিশীথে, মানুষের মনের যে অন্ধকার দিক, মানুষের মনের এই যে দিকটা, এই যে পাপগুলো, এই যে আত্মহত্যা, হত্যাই বলো আর আত্মহত্যাই বলো, এগুলো তো মানুষের মনের অন্ধকার দিক। দিনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই যে মোহ মায়া, মনের অন্ধকার দিক, সবকিছু কিন্তু অন্ধকারই আসে, দক্ষিণাচরণের মনের মধ্যেও অন্ধকারই আসে। সেই জন্য দেখো, গল্পের নামটাও কিন্তু নিশীথে। এবং এত কিছু বলেছে বলে হঠাৎ করে দক্ষিণাচরণ বাবু একটা লজ্জিত এবং ডাক্তারের উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়া যায়, শিষ্ট সম্ভাষণ মাত্র না করিয়া অকস্মাৎ উঠিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন। সেই দিন অর্ধরাত্রে আবার আমার দ্বারে আসিয়া ঘাপড়িল, ডাক্তার ডাক্তার। কিন্তু দিনের বেলায় তার যতই তার মনের মধ্যে সাহস থাকুক, যাই থাকুক, যখনই রাত হয়, তার পাপ কিন্তু, তার পাপবোধ, তার এই কষ্ট, কষ্ট নয়, পাপবোধ, এই আত্মদহন, এই বিবেক, এটা কিন্তু তাকে ছেড়ে যায় না। এবার দেখো, মনে হতে পারে যে মনোরমা কেন বিয়ে করলো? মনোরমাও কিন্তু জানতো যে, মনোরমাও কি বোঝেনি যে তাকে ইচ্ছাকৃত দিনের পর দিন মৃত্যুর দিকে মেয়েটিকে ঠেলে দেওয়া হচ্ছে? কিন্তু মনোরমাও তো বারণ করেনি। তাই মনোরমাও কিন্তু সহজভাবে, দেখবে, দক্ষিণাচরণের সঙ্গে মিশতে পারে না। মানুষের মনের না এই যে সহস্র ধারা, এই মনের বিকৃতি, মনের ধারাগুলো এই গল্পে ভীষণ সুন্দরভাবে এই গল্পে আছে। এবং এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা, গল্পে ডাক্তারের কাছেই কেন সবকিছু বলছে? তাহলে কি ডাক্তার কোনো মনোরোগ বিশেষজ্ঞ? তার কি কোনো কাউন্সেলিং চলছে? কিন্তু এটা নয়। রবীন্দ্রনাথ যখন লিখছে তখনও কিন্তু কাউন্সেলিং ব্যাপারটা বা এই যে ফ্রয়েডের সাইকো অ্যানালিসিস, এগুলো কিন্তু তখনও কিন্তু এতটা প্রচলিত ছিল না। কিন্তু তখন একটা জিনিস ছিল, সেটা হচ্ছে হিপনোটিজম, ঠিক আছে? মেসমার যেটা প্রচলন করেছিলেন, হিপনোটিজম বা সম্মোহনের মাধ্যমে একটা কথা বের করার চেষ্টা করতো। কিন্তু সেই ডাক্তার যে সম্মোহন করছে, এটাও কিন্তু সরাসরি এখানে বলা নেই। দক্ষিণাচরণ কিন্তু নিজেই নিজের কথা বলছে এবং সরাসরি কোথাও বলছে না কিন্তু, ঠিক আছে? বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সরাসরি পুলিশের কাছে স্বীকারোক্তি নয়, এটা হচ্ছে অপরাধ যে সে করেছে সেটা তার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে। তার পাপটা কিন্তু কোথাও না কোথাও ডাক্তারের কাছে ঠিক বেরিয়ে আসছে। সেই জন্য কিন্তু পুলিশ নয়, সেটার জন্য কিন্তু ডাক্তার। আর হিপনোটিজমের ব্যাপারটা সরাসরি না হলেও কিছুটা ডাক্তার হয়তো তার এরকম মানসিক বিকৃতির অবস্থা, সেখানে কি চিকিৎসা চলেছিল সেটা খুব স্পষ্ট না। এটা নিয়ে নানা মতভেদ থাকতে পারে, সেটা অন্য প্রসঙ্গ। আচ্ছা, মেসমারের নাম আমাদের সিলেবাসে একটা প্রবন্ধে আছে, কারণ মনে আছে? রামেন্দ্র সুন্দর প্রবন্ধ। দিদি, অতিপ্রাকৃত প্রথম প্রস্তাব, ওটাই তো? আচ্ছা, প্রশ্ন, আমি না লেফট হয়ে গেছিলাম। কেউ কিছু বলছো বা প্রশ্ন করেছো কেউ কিছু? আচ্ছা, স্ত্রীপত্র গল্প চলিত ভাষায় লেখা, আর এই গল্পটা নিশীথে গল্প সাধু ভাষায় লেখা। এই হচ্ছে গল্প। কারোর কিছু প্রশ্ন আছে বা কারোর অন্যরকম কিছু ভাবনা চিন্তার জায়গা আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। মানে আমি এই সাবজেক্টিভ প্রশ্ন না, এই ক্লাসটা সম্পর্কে একটু জানতে চাইছিলাম। বলতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বলো। বলছিলাম, আপনি তো মানে যেটা বোঝালেন আমাকে খুবই ভালো লেগেছে, সত্যি কথা। তো এরকম কি আমি যদি জয়েন করি ক্লাসটাতে, তো প্রত্যেকটা টপিক, বিশেষ করে প্রবন্ধের পার্টগুলো বা নাটকের পার্টগুলো কি এইভাবেই এক্সপ্লেন করা হবে? আমি রবীন্দ্র সাহিত্য আর উপন্যাসের পাঠটা আমি পড়াবো, আর যারা এখানে পড়ায় তারাও এরকম ভাবেই পড়ায় বা খুব ভালোভাবে তাদের নিজস্ব ধরনে খুবই ভালো পড়ানো হয় তাদের নিজের মতন করে। এই ব্যাপার। হ্যাঁ, মানে আমি যেটা জানতে চাইছি, আপনি যেমন একদম, আমার একবার রিভিশন হয়ে গেল, সত্যি কথা বলতে।
যেইভাবে আপনি পড়ালেন। তো এরকম যদি বিশেষ করে ওই কবিতা, তারপরে ওই নাটকের জায়গাগুলো বা এরকম যদি রেগুলার আমি পাই তাহলে খুব উপকৃত হব। তো এটা মানে আপনি জানাতে পারবেন কিনা ওই জিনিসটাই। আপনার পাঠটা তো আপনি এইভাবেই পড়াবেন বুঝতে পারছি, কিন্তু বাকি বিষয়টা দেখো, বাকি যে সমস্ত বিষয়, বাকি যে সমস্ত ইউনিটের জন্য যে সমস্ত স্যার ম্যামরা আছেন, তারাও কিন্তু তাদের ধরনের ভীষণ ভালোভাবেই পড়িয়ে দেন, ঠিক আছে? সেখানেও তোমাদের বুঝতে একদমই সমস্যা হবে না, এবং তারাও কিন্তু গল্পটাকে ব্যাখ্যা করে বা নেটের জায়গাগুলো ধরিয়ে ধরিয়ে, তো সেগুলোও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। মানে নেটের ও ক্ষেত্রে আচ্ছা। যারা আছেন সবাই যথেষ্ট ভালো পড়ান। আপনি রবীন্দ্র সাহিত্য আর উপন্যাসটা পড়াবেন? ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মিউট করে রেখেছেন। হ্যাঁ, হ্যাঁ, আপাতত এটাই ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ ম্যাম। আচ্ছা, শুরু করবার আগে মানে শেষ করবার আগে সকলকে শুভরাত্রি জানানোর আগে শিউলি একটা প্রশ্ন করেছিল, শুনলাম। লোপামুদ্রার জীবনে এই প্রথম ক্লাস, ফলে আহ, তোমরা তো একজন তো বললোই যে ফলে আমরা বুঝতে পারলাম যে লোপামুদ্রার পড়ানোটা ভালো লেগেছে। আমার একটা অন্য প্রশ্ন আছে, তোমরা যদি চ্যাটে লিখে উত্তর দাও। সেটা হচ্ছে যে ছোট গল্প বাংলার ছাত্রছাত্রীদের কাছে এটা নতুন কিছু বিষয় নয়। আহ এক মিনিট, আমি দেখছি বাকিদের চ্যাট। আমি যেটা বলছি যে আমাদের ক্ষেত্রে নেটের রবীন্দ্র সাহিত্যের উপর যে রূপরেখা বলেছিলে ওইটা একবার, সে তো অনেকক্ষণের ব্যাপার ভাই, মানে একবার তো আগে বলে দিয়েছে। মানে একটু একটু আমি ছোট করে লোপামুদ্রাকে শেষে বলে দিতে বলবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে আহ, ছোট গল্প এমন কিচ্ছু কঠিন না। মানে কয়েকজন তোমরা দেখে থাকবে যে যখন ক্লাসটা শুরু হয়েছিল তখন মোটামুটি 60 জনের মতো ছিল। এই মুহূর্তে 16 জন কম, ঠিক আছে? সেটা সেটা খুব একটা ম্যাটার করে না। প্রসঙ্গটা হচ্ছে যখন আমরা নেটের পড়াশোনা করি, আমরা বিভিন্ন একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এখানে পড়তে আসি, তাই না? বিভিন্ন একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা আহ সাহিত্যে মানে সাহিত্য পড়াশোনায় গোল্ড মেডেল পেয়েছে, সেটা গ্রাজুয়েশনে হতে পারে, মাস্টার্সে হতে পারে। কিন্তু যেটা বিষয় আমি যেটা তোমাদের কাছে জানতে চাইবো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে মনোরম, আমি বলে দিতে বলবো। যেটা তোমাদের কাছে জানতে চাইবো সেটা হচ্ছে এইভাবে এইভাবে কতজন পড়েছিলে জিনিসগুলোকে এত খুঁচিয়ে, আহ, বা এই জায়গাগুলোকে পয়েন্ট করে যে এখানটা ক্রম অনুযায়ী প্রশ্ন হতে পারে, এটা শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন হতে পারে, এইভাবে কতজন পড়েছিলে? দাদা এইভাবে কখনো পড়া হয়নি। সত্যি কথা বলতে দিদি যেভাবে পড়িয়েছে সত্যি ভীষণ 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 ভালো লাগলো, আর অনেক ভালো করে বুঝতে পেরেছি। অনেক জায়গা ছিল যে জায়গা খুব খাপ ছাড়া ছিল, যে জায়গাগুলো হয়তো করিনি, লক্ষ্যই করিনি, হয়তো মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট না বলে ছেড়ে দিয়েছি। কিন্তু এই জায়গাগুলো যে এইভাবেও ভাবা যায় বা এইভাবে পড়া পড়া যেতে পারে, এরকম দিদি যে সেগুলো খুঁটিয়ে পড়িয়েছে, সত্যি খুব ভালো লেগেছে। আচ্ছা, রুবিনা, হ্যাঁ বল। না স্যার, কিছু না, মানে আপনি বললেন যে কে এভাবে খুঁটিয়ে পড়েছিলে, তাই আমি হাত তুলেছিলাম। তুমি তো অলরেডি নেট পেয়েছো, নিশ্চয়ই খুঁটিয়ে পড়েছো। আরো খুঁটিয়ে পড়তে হবে জিআরএফ পেতে গেলে। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে আমরা পাত্র জিআরএফ পরিবার, আমরা বরাবর এই মোটামুটি আমরা চেষ্টা করি যাতে এখানে পড়ানোর জন্য শুধুমাত্র জিআরএফ ক্যান্ডিডেটকে এখানে হায়ার করা হয়। কেন করা হয় সেটা নিয়ে অনেকের অনেক মতবিরোধ আছে। তোমাদের চোখের সামনে এটা একটা আমরা প্রমাণ রাখতে চেষ্টা করলাম যে একজন জিআরএফ এর দেখার দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি দিয়ে আরো অনেকে দেখতে পারে, নিশ্চয়ই দেখতে পারে, কিন্তু এখানে একটা শিওর থাকার জায়গা হয় বা একটা শিওর থাকা যায় যে হ্যাঁ, জিআরএফরা এই দৃষ্টিভঙ্গিটা দিতে পারে অন্যজনকে। আমরা যে কারণে এখানে শুধুমাত্র জিআরএফ দেরকে
হায়ার করে থাকি। এবার কথাটা হচ্ছে যে পাত্র জেআরএফ এ এখানে সকলে পাত্র জেআরএফ এর স্টুডেন্ট নয়, পাত্র জেআরএফ এর সঙ্গে পরবর্তীকালে তাদেরকে পাবো এই আশাও আমরা রাখি না। আমরা আমরা কতগুলো কথা এক্ষেত্রে বলতে পারি, সেটা হচ্ছে যে তোমরা নিজেরাই পড়াশুনো করো অথবা কোথাও গিয়ে পড়াশুনো করো, যেখানেই পড়াশুনো করো না কেন তোমরা যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে পড়াশোনাটাকে এইভাবে করতে। তোমাদের যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেটা ওই গোল্ড মেডেল পর্যন্ত হয়ে থাকুক না কেন, সেটা কিন্তু আলটিমেটলি তোমাকে নেটে কোনো সাহায্য করবে না, কোনো সাহায্য করবে না। এইটা যত তাড়াতাড়ি মাথায় ঢোকাতে পারবে তত মঙ্গল। বা আমরা যেভাবে বাংলা পড়ে থাকি সেইভাবে পড়াশোনা আলটিমেটলি তোমাকে কোনো উপকার করতে পারবে না। তোমাকে এইভাবেই পড়তে হবে যদি নেট পাস করতে হয়, জেআরএফ পেতে হয়, যেটা যার লক্ষ্য। এবার কথা হচ্ছে এই যে আরো একবার আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, লড়াইটা তোমাকেই লড়তে হবে, এটা তোমারই লড়াই। তোমাকে জেআরএফ পাওয়াতে পারি এমন সমস্ত ইনফ্রাস্ট্রাকচার পাত্র জেআরএফ এর কাছে আছে। এখানে টাকার ব্যাপারটা মূল নয়, সাধারণত বলা হয় গুরুর প্রসঙ্গে, এখানে প্রতিষ্ঠান প্রসঙ্গে আমি এই কথাটা বলবো যে গুরু বা প্রতিষ্ঠান যেটাই তুমি বাছবে না কেন তোমার চিত্তের সঙ্গে ম্যাচ করে সেটাই তোমার বাছা উচিত। কোথাও 2 টাকা কম নিচ্ছে, কোথাও 2 টাকা বেশি নিচ্ছে, এটা দিয়ে আলটিমেটলি কিচ্ছু বিচার হয় না। 1 বছর পর সময়টা নষ্ট হয়ে যাবার পর সমস্ত কিছু আসলে আমাদের তখন আফসোস হয়, তখন মনে পড়ে। কথাটা হচ্ছে এই যে যাদের চিত্ত জেআরএফ পেতে চায় তাদের জন্য পাত্র জেআরএফ ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অন্য কোনো বিকল্প নেই। কোনো ক্ষেত্রে 1000 স্টুডেন্টের মধ্যে 4-5টা পেয়ে যায়। লোপামুদ্রাদের ব্যাচে কতজন ছিল? লোপামুদ্রাদের ব্যাচে ছিল হয়তো 20 জনের মতো ছিল, 20 থেকে 22 জনের মতো ছিল। এর মধ্যে 2টো জেআরএফ হয়েছে, 4টে নেট হয়েছে 20 জনের মধ্যে থেকে। তো পাত্র জেআরএফ এটা বলেই দিতে পারে, যদি হ্যাঁ ছাত্রছাত্রীর পড়াশোনা করাটা আবশ্যিক, পাত্র জেআরএফ পরীক্ষাটা দিয়ে আসবে না, পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে, কিন্তু তোমার চিত্ত যদি জেআরএফ পেতে চায় তার জন্য পাত্র জেআরএফ এর কাছে সমস্ত কিছু আছে। পিএইচডি অনলি হওয়া, নেট হওয়া, সেট হওয়া, এইগুলো যদি তোমার চিত্তে চেয়ে থাকে, এইগুলোই যদি তোমার লক্ষ্য হয়ে থাকে, তাহলে তোমরা হচ্ছে অন্য অনেক জায়গা আছে। টাকা পয়সা খরচের ব্যাপারটা কাছাকাছি, 200-100 টাকা 1000 টাকা কম বেশি এরকমই হয়ে থাকে। শুধু তোমার জীবনে আফসোস না থাকলেই হলো। আমার বক্তব্য এখানেই। এবার লোপামুদ্রাকে একবার বলবো যে যেটা কি বলে মনোরমা দাস একটা প্রশ্ন করেছিল, যেটা রবীন্দ্র সাহিত্য পড়ার ব্যাপারটা, ওটাকে আরেকবার তুমি ছোট্ট করে রিপিট করে দাও, তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারি। শুভরাত্রি জানাই। আচ্ছা, রবীন্দ্র সাহিত্যের নাটকের ক্ষেত্রে আমরা করব কি, নাটকের ক্ষেত্রে গান ভীষণ ইম্পর্টেন্ট। তো গানের ক্ষেত্রে আমরা দুটো নাটক আছে, মুক্তধারা আর অচলায়তন। তো দুটো নাটকেরই অঙ্ক দৃশ্য আমরা লিখে নেব, এবং কোন অঙ্কের কোন দৃশ্যে কোন গান আছে, সেই গান কে গেয়েছে আমরা খাতাতে পরপর পরপর লিখে নেব, এবং প্রত্যেকটা লাইন ধরে মনে রাখবো, যাতে লাইনের ক্রম দিক বা কোন অঙ্কে আছে বা কে গেয়েছে যদি দেয় আমরা যাতে মনে রাখতে পারি। গান মুখস্থ করতেই হবে, গান থেকে প্রশ্ন আসে। দ্বিতীয় হচ্ছে নাটক, উপন্যাস, গল্প, কাব্যগ্রন্থ যা কিছুই থাক, কত সালে বেরিয়েছে, কাউকে যদি উৎসর্গ করা থাকে এবং যদি ধারাবাহিকভাবে বের হয় সেগুলো কত সালে বেরিয়েছে, এই প্রকাশ বা এই ধরনের ইনফরমেশন গুলো আমরা একটু মনে রাখবো। আর নাটকের ক্ষেত্রে তারপরে বলা যায় যে প্রত্যেকটা অঙ্ক বা দৃশ্যের শুরুর সংলাপ কার, শেষ সংলাপ কার এবং কি, এটা খাতাতে আমরা একটু লিখে নেব, যাতে ধরো অচলায়তন নাটকের চতুর্থ দৃশ্যের শেষ সংলাপ কি বা শেষ সংলাপ কার মুখে শুনি, এরকম প্রশ্ন দিলে যাতে আমরা পারি। তারপরে ধরো নাটকের ক্ষেত্রে রবীন্দ্রনাথের যেটা খুব গোলায় সেটা হচ্ছে, এবং প্রশ্ন দেয়, সেটা হচ্ছে উক্তি তুলে কোন উক্তি কে বলেছে, কোন চরিত্রের মুখে শুনতে পায়। তো অচলায়তনে ধরো প্রথম ছাত্র, দ্বিতীয় ছাত্র, তৃতীয় ছাত্র, জয়োত্তম, বিশ্বম্ভর, এদের সংলাপগুলো খুব কাছাকাছি গুলিয়ে যায়। যদি গুলিয়ে যায় আমরা খাতায় লিস্ট করে নেব, প্রথমে লিখবো জয়োত্তম, বিশ্বম্ভর, এইভাবে লিস্ট করে কোন সংলাপ যেগুলো গোলাচ্ছে সেই সংলাপগুলো পরপর পরপর লিখে নেব। নাটকটা এইভাবে করে নেব এবং ঘটনাগুলো পরপর পরপর মনে রাখতে চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এবার গেল উপন্যাস। উপন্যাসের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে চতুরঙ্গের ক্ষেত্রে ঘটনার ক্রম আমরা একটু মানে গল্পের ক্রম কোনটার পরে কি ঘটনা ঘটছে সেটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব।
তাহলে ক্রমের প্রশ্নগুলো করা যায়। আর কিছু কিছু ক্রমের জায়গা চতুরঙ্গের আছে যেখান থেকে প্রশ্ন এসেছে বা প্রশ্ন হতে পারে। আমি যখন চতুরঙ্গ পড়ালে আমি সেই জায়গাগুলো বলে দেবো, এই জায়গাগুলো। তো চতুরঙ্গের ক্ষেত্রে এইভাবে আমরা করব, গানটা চতুরঙ্গে আছে মনে রাখবো, এবং চতুরঙ্গে প্রচুর ইনফরমেটিভ প্রশ্ন আছে, সেই ইনফরমেশন গুলো ভালো করে টেক্সট করবো। ঘরে বাইরের ক্ষেত্রে যেটা খুব মানে প্রশ্নে পড়ে এবং গুলিয়ে যায় সেটা হচ্ছে সংলাপ তুলে কোনটা কে বলেছে। তো নিখিলেশের সঙ্গে মাস্টারমশাইয়ের সংলাপ গুলিয়ে যেতে পারে, এবং বিমলার সঙ্গে সন্দীপের সংলাপ খুব কাছাকাছি গুলিয়ে যেতে পারে। কিছু কিছু সংলাপ যেগুলো মনে হচ্ছে গুলিয়ে যাচ্ছে সেগুলো আমরা খাতাতে আলাদা করে লিখে নেব, ঠিক আছে? উপন্যাস গেল। এবার হচ্ছে গল্প। গল্প তো দুটো পড়ালাম, বুঝতে পেরেছো মোটামুটি গল্প কিভাবে পড়তে হবে। আচ্ছা, এবার হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধের ক্ষেত্রে টেক্সট ভালো করে পড়বে। রবীন্দ্রনাথের প্রবন্ধে না প্রচুর দেখবে সংস্কৃত শ্লোক থাকে বা ইংরেজি অনুবাদ থাকে বা বিভিন্ন কবিতা টবিতার লাইনগুলো আছে, ওগুলো ক্রম অনুযায়ী মনে রাখবো এবং খাতায় লিখে ফেলবো। যেমন ধরো তথ্য ও সত্য প্রবন্ধটা, ওখানে প্রচুর ক্রম আছে এবং প্রচুর ইংরেজি কবিতার অনুবাদ আছে। তা ওগুলো পরপর পরপর খাতায় লিখে নেবো। আর খাতায় লিখছি মানে শুধু যে প্রথম লাইন লিখছি এমন না, পুরো কবিতাটাই লিখবো। মাঝখান থেকে এখন প্রশ্ন দেয়, এখন আর ওই প্রথম লাইন ধরে প্রশ্ন দেয় না। এবং কোনটা কার লেখা, যদি কোনো সংস্কৃত পদ থাকে, কোন ওই একবার প্রশ্ন এসেছিল যে গোনার অন্ত নাহি পায়, ওটা কার? ওটা জ্ঞানদাসের পদ ছিল। তো কোনটা কার পদ পরপর পরপর ক্রম অনুযায়ী মনে রাখবো। তারপরে হচ্ছে রবীন্দ্রনাথের দুটো প্রবন্ধ আছে, সেটা হচ্ছে পঞ্চভূত থেকে, ঠিক আছে? পঞ্চভূতের প্রবন্ধগুলোর ক্ষেত্রেও সংলাপ তুলে বলে যে কোনটা কোন সংলাপ যেটা গুলিয়ে যায়। তো যেগুলো গুলিয়ে যাচ্ছে সেগুলো একটু খাতায় লিখে নেব যে এই সংলাপগুলো। আর কিছু আমরা কোড ব্যবহার করে মনে রাখতে পারি। যেমন ধরো রবীন্দ্রনাথের পঞ্চভূতের প্রবন্ধে আহ আমের প্রসঙ্গ একটা প্রবন্ধে রয়েছে, আমার নামটা এখন ঠিক মনে পড়ছে না। তো সেটা বলেছে সমীর, ঠিক আছে? আমরা এরকম ভাবে মনে রাখতে পারি যে সমীর মানে হাওয়া, হাওয়াতে আম গাছের ডাল দুলছে, তাই আমের প্রসঙ্গ পড়লে আমরা বুঝবো এটা সমীর বলেছে। এরকম ভাবেও আমরা মনে রাখতে পারি। তো প্রবন্ধের পাঠটা এইভাবে আমরা করে নেব। আর কবিতা, কবিতা আমি নিজে আমি কবিতা ছাড়িনি, আমার কবিতা পড়তে ভালো লাগতো। প্রত্যেকদিন 5টা করে কবিতা পড়তে পারো ডেলি রুটিনে, কারণ কবিতা থেকে ক্রমের প্রশ্ন আসে না, কবিতা থেকে লাইন তুলে বলে যে কোন গ্রন্থের মানে কোন কবিতার লাইন আর কি, বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার কোন সালে লেখা টেখা এরকম প্রশ্ন যদি এসেও যায় সেটা ব্যাড লাক, বাট বেশি সময় কিন্তু ওই লাইন তুলেই আসে। আর কবিতা যদি তাও মনে হয় যে না এত পড়তে পারছি না, তাহলে প্রিভিয়াস ইয়ার টিয়ারে যে প্রশ্নগুলো পড়েছে সেখান থেকে কিছু কবিতা সিলেকশন করা আছে আমার, বা যে যে প্রশ্নগুলো কবিতা থেকে ফ্রিকুয়েন্টলি লাইন তুলে প্রশ্ন করে, ওইগুলো মোটামুটি আমার একটা লিস্ট বানিয়ে আছে, ওটা আমি দিয়ে দেবো পরে, ঠিক আছে? এই রবীন্দ্রনাথের ইউনিটের আউটলাইন। আচ্ছা, আর একটা টেক্সটের কথা বলতে না আমি ভুলে গেছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা ভ্রমণ সাহিত্য আছে জাপান যাত্রী, ঠিক আছে? এটা আমি মিস করে গেছি। তো জাপান যাত্রীর কিন্তু খুব ভালো করে পড়বে, ওখান থেকে প্রশ্ন আসে। ওখান থেকে বেশিরভাগ কি প্রশ্ন আসে না, একটা লাইন তুলে বলে ওখানে 15টা পরিচ্ছেদ বোধহয় আছে, যে লাইনটা কোন পরিচ্ছেদে আছে। তো যে লাইনগুলো মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, তো সেই লাইনগুলো একটু খাতাতে লিখে নেব, বা কোন পরিচ্ছেদে 15টা পরিচ্ছেদে কি কি ঘটনা ঘটছে, ঠিক আছে, সেই জায়গাগুলো একটু মনে রেখে দেব। যেমন ধরো উপনিষদের ডালে বসে থাকা দুটো পাখির কথা, পাখির প্রসঙ্গ আছে জাপান যাত্রী 2 নাম্বার পরিচ্ছেদে। আমরা এইভাবে মনে রাখতে পারি যে দুটো পাখির কথা বলা হয়েছে 2 নাম্বার পরিচ্ছেদে আছে। বা 3 নাম্বার পরিচ্ছেদে আমরা দেখছি কি যে দেখবো যে বেড়াল জলে পড়ে যাচ্ছে, সম্ভবত 3রা জ্যৈষ্ঠ, আমার কাছে টেক্সট নেই তো। তো 3রা জ্যৈষ্ঠ বেড়াল জলে পড়ে যাচ্ছে। তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে বেড়াল ব র ল 3টে অক্ষর আছে বেড়ালের মধ্যে, তাই 3 নাম্বার পরিচ্ছেদে আছে, ঠিক আছে? তো যখন আমি আরো ডিটেলসে পড়াবো আমি এগুলো বলে দেবো। আর জীবন স্মৃতিটা একটু যদি বলতেন। হ্যাঁ, জীবন স্মৃতি। জীবন স্মৃতির ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে জীবন স্মৃতির যতগুলো অধ্যায়ের নাম আছে সেই অধ্যায়ের নামগুলো পরপর পরপর মুখস্থ করে নেব। অনেকগুলো অধ্যায় আছে, একদিনে হয়তো হবে না, কিন্তু প্রত্যেকদিন যদি 3টে করে মনে রাখি, আজকে ধরো 3টে মুখস্থ করলাম, কালকে পরের 3টে মুখস্থ করলাম, প্লাস আগের দিন যে 3টে পড়েছি সেটা একবার দেখে নিলাম। এরকম ভাবে পড়তে পড়তে অধ্যায়ের নামগুলো মুখস্থ করব, ঠিক আছে? তার সঙ্গে হচ্ছে ইনফরমেশন গুলো তো ভালো করে মুখস্থ করতেই হবে, প্রচুর ইনফরমেশন আছে।
এবং জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথের ছোটবেলায় বিভিন্ন শিক্ষক আসতেন, ঠিক আছে, নীলকমল বাবু এবং অনেকে আসতেন আহ কানা পালোয়ান কুস্তি শেখাতে। তো কোন সময়ে তাকে পড়াচ্ছে এবং কে কি বলছে, কার বর্ণনা কেমন, কাউকে ছিপছিপে বেতের মতন মনে হতো নীলকমল বাবুকে, এই বর্ণনা তুলে বলতে পারে যে কার বর্ণনা, কাউকে হচ্ছে সমুদ্রের নাবিক মনে হতো, কাকে মনে হতো, এইগুলো আমরা যদি বই থেকে মনে না রাখতে পারি, খাতাতে আলাদা আলাদা করে লিখে নিতে পারি যে কোন স্যারের কি বর্ণনা। এবং আরেকটা জিনিস যদি করতে পারি খুব ভালো হয়, জেআরএফ এর জন্য মনে হয় এভাবে পড়াটা উচিত, এক্সট্রা লোড যদি না মনে হয়, সেটা হচ্ছে প্রত্যেকটা পরিচ্ছেদে প্রথম লাইন শেষ লাইন, ঠিক আছে, প্রথম লাইন শেষ লাইন খাতাতে লিখে নেবে। এবার ধরো যদি 50টা পরিচ্ছেদ থাকে, তাহলে আজকে আমি দুটো করলাম, দুটো পরিচ্ছেদে প্রথম লাইন শেষ লাইন মুখস্থ করলাম। দেখো একদিনে 50টা করার আমার দরকার নেই, আমি ভাববোই না 50টা আছে, আজকে দুটো মুখস্থ করলাম, কালকে নতুন দুটো করলাম, প্লাস আগের দিনেরটা দেখে নিলাম। হ্যাঁ লাগুক না আমার 25 দিন, দিনে তো 5 মিনিট লাগছে না দুটো মুখস্থ করতে, 25 দিন হলে কিন্তু আমার একটা যে জায়গাটা পুরো মুখস্থ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা জীবন স্মৃতিটা করতে পারি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ধরো বড় বড় টেক্সট, ঠিক আছে, বড় বড় টেক্সট তো সবসময় পরীক্ষার 15 দিন আগে তো টেক্সট রিভাইজ জীবন স্মৃতি ধরে ধরে রিভাইজ করা সম্ভব না। তো প্রথমে আমরা কি করব না, প্রথমে আমরা টেক্সটগুলো বারবার ভালো করে পড়বো এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে বললাম খাতায় লিখে লিখে পড়বে, সেগুলো করব। আর বেশ কিছু ইনফরমেটিভ প্রশ্ন থাকে, ওগুলোর ক্ষেত্রে যারা এখানে পড়ছো এখানকার নোটস প্লাস নিজে যেগুলো লিখছো এক্সট্রা, পরীক্ষার 15 দিন আগে বা 1 মাস আগে যদি টেক্সট পড়া সম্ভব না হয়, তাহলে কিন্তু ওই বড় টেক্সট বলে চর্চা করছি না এরকমটা করবে না, ঠিক আছে, নিজের লেখা নোটস প্লাস যে ইনস্টিটিউশনে পড়ছো বা যারা আমাদের এখানে পড়ছো, ওই নোটস গুলো কিন্তু পড়বে, ঠিক আছে। তবে টেক্সট বাদ দিয়ে না, সবার আগে টেক্সট বারবার পড়বে, পড়ে নিজে নোট বানাবে, তারপরে শেষের 1 মাস 15 দিন যখন বড় টেক্সট পড়তে পারছো না, তখন ওই নোটস এবং নিজের নোটস গুলো কিন্তু পড়বে, বড় টেক্সট বলে চর্চা ছেড়ে দেবে না। আর নোট অনেক কিছু না টেক্সটে থাকে না, ঠিক আছে, ছোট গল্পের প্রকাশসাল অনেক সময় ইংলিশে থাকে, বাংলায় থাকে। দেখো বাংলা থেকে ইংলিশ করে নেওয়ার টেকনিকটা জানো তো? ধরো 1302, ঠিক আছে, 1302 বঙ্গাব্দ। তো প্রথম যে দুটো সংখ্যা আছে 13, ওর সঙ্গে আমরা 6 যোগ করব, আর 02 এখান থেকে 7 মাইনাস করব, তাহলেই কিন্তু ইংলিশ সালটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো ইংলিশ বা বাংলা যে কোনো একটা মনে রেখো, এই +6 - 7 লিখে নাও, +6 - 7 এই ফর্মুলা অ্যাপ্লাই করলে যে কোনো বাংলা সাল থাকুক বা ইংলিশ সাল থাকুক আমরা কিন্তু কনভার্ট করে নিতে পারবো। এবার অনেক ধরো ইনফরমেশন যেগুলো বইয়ে নেই বা আলোচনার বইতে নেই, তো নোটসে যদি একটা ভালো কোয়ালিটির নোটসও হয়, সেখানেও কিন্তু অনেক রকম অ্যাডিশনাল ইনফরমেশন, যেগুলো এখনকার খুব ট্রেন্ডি প্রশ্ন, তো ট্রেন্ডি প্রশ্নে এখন সেগুলো কিন্তু আসতে পারে। যেমন এখানকার নোটস থেকেও কিন্তু মাঝে মাঝে এরকম ট্রেন্ডি প্রশ্ন বেশ কিছু দেখা যায়। আচ্ছা গৌরাঙ্গদা আছো দাদা? দাদা আছো কি? হ্যাঁ আছি আছি আছি। হুম। আচ্ছা দাদা একবার একটা ছোট গল্পের নোটস একটু দেখাও। তুমি যেটা পড়ালে ওটাই দেখাবো। দেখাও। বেশ বেশ ঠিক আছে। ধরো নিশীথে গল্পটা দাদা একটু দেখাও, নিশীথে গল্পের প্রথম দিকটা। দেখো এখানে না বেশ কিছু এই যে মন্তব্য আছে, সমালোচক সুকুমার সেনের মতে গল্পটি ভূত ছাড়া ভূতের গল্প, এইগুলো কিন্তু সেটে তো এই ধরনের প্রশ্নগুলো খুব দেয়, এবং এই প্রশ্নগুলো না এই গল্পটা সম্পর্কে এই কথা কে বলেছে,
এইগুলো কিন্তু সেটের প্রশ্নে ভীষণ আসে, নেটেও মাঝে মাঝে দিয়ে দেয়। এই প্রশ্নগুলো বই পড়ে পাওয়া বা কোনো মানে রেফারেন্স দিয়ে পাওয়া, এই জায়গাগুলো কিন্তু খুব মুশকিল, ঠিক আছে? এই জন্য একটা ভালো নোটসও কিন্তু পাশাপাশি রাখবে, এবং সেটা যাতা কোনো নোটস না হয়। এখানকার নোটসে কিন্তু এরকম ইনফরমেশন গুলো বা আহ যেগুলো আসতে পারে, এখনো প্রশ্ন আসেনি, কারণ এই নোটস গুলো কিভাবে করা হয়েছে জানো তো, যেগুলো থেকে প্রশ্ন হয়নি, প্রশ্ন হতে পারে, আমি যেমন ভাবে ধরো পড়ালাম সেই রকম জায়গা নিজেরা খুঁজে খুঁজে সেই রকম ভাবে কিন্তু এই নোটস গুলো বানানো, ঠিক আছে? তো এরকম একটা নোটস তো শেষ মুহূর্তের জন্য কিন্তু সাথে রেখো। একেবারে বড় টেক্সট পড়া অসম্ভব হয়ে যাচ্ছে বলেই একটা কোনো কিছু রিভিশন ছেড়ে দেবো, এটা করবে না। আর তার প্লাস নিজে লেখাটা খুব ইম্পর্টেন্ট। এই দেখো শেষের দিকেও এখানে আছে। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস আছে যে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র প্রসঙ্গে, নিশীথে গল্পের জন্য কিন্তু এই বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র প্রসঙ্গটাও আসে। বঙ্কিমচন্দ্র কৃষ্ণ চরিত্র লিখেছিলেন, মানে রবীন্দ্রনাথ যখন নিশীথে গল্পটা যখন লিখছেন সাধনাতে, তখন বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র তার কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আর কি। এবং বঙ্কিমচন্দ্র সে পৌরাণিক কৃষ্ণকে সেখানে ভীষণভাবে প্রমোট করছেন। কিন্তু দেখো আমরা জানি কি যে রবীন্দ্রনাথের যে কৃষ্ণ বা রবীন্দ্রনাথের ভানুসিংহের পদাবলীর যে কৃষ্ণ, সেখানে কিন্তু এই যে রাধার প্রতি যে অবিচার বা রাধার প্রতি অবহেলা, যার জন্য রাধাকে কিন্তু শেষ পর্যন্ত সেই মৃত্যুর পথ বেছে নিতে হচ্ছে, এগুলো কিন্তু বঙ্কিমচন্দ্র সমর্থন করতেন, এই রবীন্দ্রনাথ সমর্থন করতেন না। কিন্তু বঙ্কিমচন্দ্র ওই কৃষ্ণ চরিত্রের কৃষ্ণের বহু বিবাহ এরকম কোন একটা অধ্যায় দেখিয়েছিলেন যে স্ত্রী যদি রুগ্ন হয়, ভ্রষ্টা হয় বা বন্ধ্যা হয়, সন্তান ধারণে অক্ষম হয়, তাহলে পুরুষ আবার বিবাহ করতে পারেন। তো রবীন্দ্রনাথ কিন্তু এই জায়গাটার প্রচুর বিরোধিতা করেছেন, এবং বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্রেরও একটা উত্তর বলা যেতে পারে এই গল্পটাকে, ঠিক আছে? আসলে ভালোবাসার কি দাম থাকলো। হুম, তো এই ইনফরমেশন গুলো বা গল্পের খুঁটিনাটি জায়গা আরো যেগুলো হয়তো নিজে মিস করে যাচ্ছ, তার জন্য একটা ভালো নোটস প্লাস নিজে খুঁটিয়ে পড়া, এগুলো কিন্তু অবশ্যই রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আজকের মতো ক্লাসটা তাহলে এখানেই শেষ করলাম। সকলকে শুভরাত্রি, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী আগামী পরীক্ষাটা যারা নতুন তাদের পক্ষে আর পসিবল নয়, 3 মাসে সম্ভব নয়, তাতে যত ইউটিউব ভিডিও দেখে নাও। হ্যাঁ, মানে জোর দিয়ে বলতে পারি আগামী 3 মাসের মধ্যে কিছু হয়ে যাওয়া সম্ভব নয়। যারা আগের থেকে পড়াশোনা করছিলে তাদের হওয়া সম্ভব, আর যারা এখন থেকে শুরু করছো আগামী ডিসেম্বরটাকে টার্গেট করো, হয়ে যাবে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। যদি আর পাত্রজেএফ এর ইউটিউব চ্যানেল আর অন্যান্য যে সমস্ত জায়গাগুলো সোশ্যাল মিডিয়ায় আছে সেগুলোকে তোমরা একটু লাইক বা করে রেখো, ওখান থেকে অনেক কিছু পাওয়া যাবে। কি বলে ওটাকে, সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা ওখান থেকে অনেক কিছু পাবে। ধন্যবাদ সকলকে।